আসসালামু আলাইকুম। ওর পাশে জায়গা আছে, আর একটু চেপে বসতে হবে। আমাদের রুটটা খুবই ছোট, কষ্ট করতে হবে। আজকে অনেকদিন বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদারটা অনেক গরম একটু বেশি। এই সুন্দর দিনে আজকে কাজ ছিল আমাদের বাসায় কিছু বাজার করা, ঘরের শোকেসে যে ময়লা জমে আছে সেগুলিকে পরিষ্কার করা, অথবা ফ্রিজে মাছ মাংসগুলো ঢুকিয়ে রাখা। সেই কাজগুলো আজকে খুব এসেন্সিয়াল ছিল। সেই সময়টায় আপনারা কষ্ট করে আমার 90 মিনিট স্কুলিং এ শুধুমাত্র গাছপালা নিয়ে কথা বলা, পরিবেশ নিয়ে কথা বলা, খাদ্য নিয়ে কথা বলা, সেফ ফুড নিয়ে কথা বলা, সেগুলো শোনার জন্য আপনারা এসেছেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 90 মিনিট স্কুলিং মূলত গ্রিন বাংলাদেশের, আমাদের গ্রিন বাংলাদেশে সবুজ বিতরণ করার কাজ। আমরা তখন মনে করেছিলাম যে সবুজ বিতরণ করলে এই সবুজটা সাস্টেনেবল হয়। তখন আমরা ভেবেছি কি করে আমরা গাছপালা কিভাবে ছাদে মরে যাবে না, বা রোগবালার আক্রমণ হবে না, রোগবালার আক্রমণ হলে কিভাবে কন্ট্রোল করা যায়, সেগুলো নিয়ে আমরা কথা বলার জন্য হচ্ছে 90 মিনিট স্কুলিং আমরা শুরু করেছি। আজকে প্রায় 185তম 90 মিনিট স্কুলিং। তো আমরা আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজ সবাই এখানে যারা উপস্থিত হয়েছে সবাই বাংলাদেশের পুরো বাংলাদেশ সবাই মনটা ভালো নেই। কারণ গত 21শে জুলাই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 33 অথবা তারও বেশি শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। হৃদয় বিদরক এই ঘটনার শতাধিক শিশু আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা কাতরাচ্ছেন। আমরা ভালো থাকি কেমন করে? দেশের সকল মানুষ শোকাহত, আমরাও শোক প্রকাশ করছি, দোয়া করছি মহান আল্লাহ পাক যেন আমাদের এই শিশু সন্তানদেরকে শহীদের মর্যাদায় রাখেন, জান্নাতুল ফেরদৌসে অতি আদরে রাখেন, আদর দিয়ে যেন ওনাদেরকে রাখেন। আমরা গিয়ে যেন তাদেরকে দেখি বাগানে ছুটাছুটি করছে, আমরা তাদের পাশে থাকতে চাই। বার্নউডে যারা আছেন তাদেরকে আল্লাহ পাক যেন তার কুদরতি হাত দিয়ে তাদের কষ্ট লাঘব করে দেন। আপনারা জানেন যে বার্নউডে যারা আছেন তারা খুব কষ্ট পাচ্ছেন, তাদের অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট লাঘব করে দিবেন বলে আমি মনে করছি। নিহত আহত জনদের মা বাবা আত্মীয় পরিজনদের এই কষ্ট সহ্য করা, আমি জানি এই সহ্য করার খুব সহজ কাজ নয়, তবুও কষ্ট সহ্য করার তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আমিন। আমরা 90 মিনিট স্কুলিং এর কথা বলছি। 90 মিনিট স্কুলিং মূলত আমাদের গাছপালা, পরিবেশ, খাদ্য, সেফ ফুড, নিরাপদ ফুড, অ্যাগ্রো ইকোলজি এগুলো নিয়ে কথা বলে থাকি। 90 মিনিট স্কুলিং এ আসলে এটা হচ্ছে স্কুলিং কথাটা থাকার ফলে আমরা মনে করছি এটা একটা শিক্ষার স্থল। কথাটা ঠিক না। কথাটা হলো আমরা নিজেদের মাঝে আলোচনা করে আমরা কেমন করে আমাদের ছাদ বাগান, আমাদের গাছপালাগুলোকে ভালো রাখবো, ফলনশীল করবো, এবং পরিবেশ বান্ধব কিভাবে আমরা কৃষি করতে পারি, ছাদ বাগান করতে পারি, সে লক্ষ্যেই আমরা এখানে কথা বলি। এটা স্কুল নয়, এটা শুধু আলোচনা অথবা নিজেদের মাঝে নলেজ শেয়ারিং করার একটা প্ল্যাটফর্ম। আমরা প্রথমে বলেছি যে আমরা কিন্তু শাকসবজি ফলগুলো খাওয়ার জন্য ছাদ বাগান করছি। আমরা করছি এই কারণে যে আমরা চাই আমাদের দেশের, সারা বিশ্বে পরিবেশ যেন ভালো থাকে। আমরা পরিবেশকে ভালো রাখতে চাই। খেয়াল করে দেখেন, আমাদের আজ থেকে 20-25 বছর আগে বাংলাদেশের 6টা ঋতু ছিল: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা শুধু বলবে
গরমকালে শুধু গরম হয়, বর্ষাকালে কিছুদিন বৃষ্টি হয়, শীত তো খুঁজেই পায় না। বসন্ত আর হেমন্ত কোথায় পাবে সেটা আমি জানি না। কিন্তু আমরা কিন্তু এটা নিজেরাই কিন্তু তৈরি করেছি এই পরিবেশের বিপর্যয়। আমরা খেয়াল করে দেখেন, ঢাকা শহরে আজ থেকে আমার মতো যারা বয়স্ক আছে খেয়াল করে দেখেন, ধানের জমি ছিল ঢাকা শহরে। ঢাকা শহরে ধানমন্ডিতে ধানের জমি ছিল। এই ফার্মের এলাকাটা রাতে বেলায় অন্ধকার, ঘুটঘুট অন্ধকারে ভয় পেতাম আমরা বের হলে। কখনো কখনো শিয়াল দৌড়াতে দেখতাম। এখন রাত 12টার সময় বের হলে আমরা দেখি গাড়ির ট্রাফিক জ্যাম কখনো হয়। 12টা, 1টা, 2টা, 3টার সময় ট্রাফিক জ্যাম হচ্ছে। সেই জায়গায় আমাদের অট্টালিকাগুলি ছিল না, ছিল বড় বড় বটগাছ ছিল, পাখি ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল তখন। কিন্তু এখন পাখিও হারিয়ে ফেলেছে, কারণ বটগাছের নেই। আমাদের মেট্রো রেল হয়েছে, নগরায়ণ হবে, কিন্তু এটাকে ম্যানেজমেন্ট কিভাবে করবো সেই লক্ষ্যে আমরা 19 স্কুলে আমরা কাজ করি। আমরা আজকে 19 স্কুলে 3টি বিষয় নিয়ে কথা বলবো। 3টি বিষয়। 1 নম্বর হচ্ছে আমার মাটির স্বাস্থ্য নিয়ে কথা বলবো। মাটির স্বাস্থ্য, মা যদি সুস্থ থাকে সন্তান ভালো হবেই হবে। এটা আমার মায়ের কথা, আমি কিন্তু ধার করেছি মা সবসময় বলতেন একটা সন্তান নির্ভর করে তার মায়ের উপর সবকিছু। সো আমরা মাটির স্বাস্থ্য নিয়ে কথা বলবো। আমাদের মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য এই মাটিতে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেই নিউট্রিয়েন্ট গুলো কিভাবে ম্যানেজমেন্ট করবো। যদি খাবার থেকে গাছ ভালো হবে, পোকামাকড় প্রতিরোধী হবে, গাছ দেখবেন পোকামাকড় হবেই না। আর একটা জিনিস হচ্ছে, যদি পোকামাকড় হয় তাহলে পরিবেশ বান্ধব ছোট্ট ছোট্ট উপায়, আমি কিন্তু কেমিক্যালসের কথা বললাম, আমি বললাম ছোট্ট উপায় কিভাবে আমরা পরিবেশকে ক্ষতি না করে আমাদের ফসলকে রক্ষা করতে পারবো, সেই লক্ষ্যে কিছু কথা বলবো। আমি অত্যন্ত লজ্জিত যে আপনাদেরকে বলেছি আসার জন্য, কিন্তু আমার ভূমিকা খুবই ছোট। আমি শিওর যে আমরা খুব ছোট সময়ের ভিতরেই আমরা শেষ করে ফেলবো, তারপর আমরা মাটি দিয়ে কাজ করবো কিছু করে। কিন্তু আপনার যদি কষ্ট হয়, পাশের চোখে বসার জন্য একটু জায়গা করে দিতে পারেন। আর যদি কিন্তু জায়গা নাই পাওয়া যায়, দাঁড়িয়ে কিছুক্ষণ আবার করি, তারপর শেষ হয়ে যাবে। এনজয় করবো আমরা কাজটা। মাটি নিয়ে কথা বলতে গেলে মাটির কি কি উপাদান আছে সেগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে, আমি কিন্তু এখানে এডুকেশন দিচ্ছি, জাস্ট আপনারা জানেন যেগুলো নলেজ গুলো একটু আমরা রিশাফলিং করেছি। মাটিতে বাতাস থাকে, মাটিতে 25% ওয়াটার থাকে, 45% থাকে মিনারেলস, আর 5% থাকে অর্গানিক ম্যাটার। যদিও বাংলাদেশে অর্গানিক ম্যাটার অনেক কমে যাচ্ছে। তো প্রথমত মনে রাখেন, খেয়াল করে দেখেন, 45% কিন্তু মিনারেলস। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির আগেই এই গাছপালার খাবার সমৃদ্ধ করে মাটি তৈরি করেছে, মানুষ তৈরি করার আগে। কারণ মাটি থেকে আমরা তৈরি হয়েছি, তাহলে মাটি আগে তৈরি হয়েছে। তাহলে এই গাছপালাতে খাবার কি লাগবে, এই মাটিতে গাছপালা হবে, সেটা কি প্ল্যান করে করেছে। কেমন করে আমি বুঝাই, সহজভাবে বুঝাই। গ্রামের সবার বাড়ি আছে, আপনাদের সবারই বাড়ি আছে, তাই গ্রামে ওই যে টিউবওয়েলের পাশটায় ওখানে 2টো আম গাছ আছে, ওই পাশটা একটা লিচু গাছ আছে, ওই পাশটা একটা জাম গাছ আছে। বলেন তো, মনে করে তো, কবে আপনি ইউরিয়া টিএসপি দিয়েছেন? আদৌ কি দিয়েছিলেন? কখনো দেন? অথবা এই রাস্তার এই যে বাইরের গাছগুলো আমরা জীবনে কিন্তু টিএসপি দিই, এই গাছগুলো আম গাছগুলো ইউরিয়া টিএসপি প্রয়োগ করছে কখনোই দিই। তাহলে এই গাছগুলো খাবার পায় কোথায়? এই খাবারগুলো পায় কোথায়? বুঝে বললাম, সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন। আমাদের তৈরি করার আগে আমরা কি রিজিক নিয়ে যাবো, আমরা কি খাবো, কেমন করে বাঁধবো, সবকিছু প্ল্যান ছিল। প্ল্যান করেই কিন্তু মাটি তৈরি করেছিলেন, যে মাটি থেকে আমরা আমাদের যে গাছ, ধান, পাট, লতা পাতা যা কিছু উৎপাদন করি, আম, জাম, লিচু, সবগুলোর নিউট্রিয়েন্ট কিন্তু এই গাছ পাবো। কি মজার ব্যাপার! সুবহানাল্লাহ, আল্লাহকে যে শুকরিয়া করতে হয় যে গাছের জন্য সমস্ত নিউট্রিয়েন্ট গুলো তৈরি করে দিয়েছেন, যেটা হচ্ছে এই 45%। এই নিউট্রিয়েন্ট কি অটো হয়ে যাবে? অটো হবে না। নিউট্রিয়েন্টকে গাছের জন্য অ্যাভেলেবল করে দেওয়ার জন্য পাশে দিয়েছেন অর্গানিজম, মাইক্রো অর্গানিজম দিয়ে দিয়েছেন, যেগুলো গাছ, আম গাছটাতে নাইট্রোজেন থাকে,
মিনারেলস থেকে নাইট্রোজেন মানবের বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে ফিক্সেশন করে আম গাছের গোড়ায় সে ঢেলে দিল। সৃষ্টিকর্তা আমাদের অবশ্যই সুবহানাল্লাহ বলতে হবে। সো এই অর্গানিক পার্সন 5%-এর ভিতরে 10% থাকে হচ্ছে শুধু অর্গানিজম, মাইক্রো অর্গানিজম। আমরা এটাকে বলি বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম। এই বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমস গুলো প্রতিনিয়ত এই আম গাছটার জন্য, জাম গাছটার জন্য, আপনার বাড়ির লিচু গাছটার জন্য সমস্ত মাটি থেকে নিউট্রিয়েন্ট গুলো করছে, করে আস্তে করে গাছের জন্য অ্যাভেলেবল করে দিচ্ছে। তাহলে আমার ছাদ বাগানোর দরকার ছিল না, কিন্তু আমরা কি করেছি জানেন? ধানের জমিতে মাটিতে আমরা ফুলারের ব্যবহার করেছি, কার্বন ফুলার ব্যবহার করেছি। আমরা ব্যবহার করার ফলে এই অর্গানিজম গুলো আমরা মেরে ফেলেছি। আমরা অর্গানিজম যেহেতু মেরে ফেলেছি, তার জন্য মিনারেলস থেকে খাদ্য তৈরি করতে পারছে না। এর জন্য ধানের জমিতে দেখেন বস্তা বস্তা ইউরিয়া সার দেওয়া হয়, টিএসপি সার দেওয়া আছে। তাহলে যদি আমরা এমন করে ভাবি একবার, আমরা শুধুমাত্র এই অর্গানিজম, মাইক্রো অর্গানিজম যদি মাটিতে বাড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে? আমাদের আর ইউরিয়া, টিএসপি, মিউরেট পটাশ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সালফার এগুলো কিছুই দিতে হবে না। সব সৃষ্টিকর্তা ওই মাইক্রো অর্গানিজম দিয়ে গাছের জন্য অ্যাভেলেবল করে দিবে। সো তাহলে এই অর্গানিজমকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ছাদ বাগানের আন্দোলন করছি যে মাটিতে কখনো আমরা ফুলারের ব্যবহার করবো না, কার্বন ফুলার ব্যবহার করবো না, খুব বেশি কেমিক্যাল ইনসেক্টিসাইড ব্যবহার করবো না, ফাঙ্গিসাইড ব্যবহার করবো না, অথবা কেমিক্যাল সার ব্যবহার করবো না। কথা বললেই হল যে পোকা আসবে, আমি পোকার ওষুধ দিব না। আমার গাছের ইউরিয়ার অভাব দেখা দিয়েছে, আমি ইউরিয়া সার দিব না, টিএসপি দিব না। আমাকে তাকে বলে দেন কি দিব। আর আজকে ক্লাসটা হচ্ছে সেটাই যে আমরা কিভাবে এটাকে সলিউশন করতে পারি। তাহলে আমরা মাটির স্বাস্থ্যটা ভালো রাখতেই হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। গাছ কি খায়? আমরা কি খাই? কার্বোহাইড্রেট, প্রোটিন, কি জন্য? তাই না? ভিটামিন, মিনারেলস, পানি, আমরা এগুলো খাই। গাছ খায় মিনারেলস গুলো, নিউট্রিয়েন্ট গুলো, সেগুলো খায়। কিছু খায় হচ্ছে বেশি বেশি করে, বেশি বেশি করে খাওয়া আর কম কম করে খাওয়া কেমন করে বোঝাই? ধরা যাক এরকম ভাত খেতে বসেছি, আমরা গরুর মাংস অথবা সবজি প্রচুর করে খাই, আর কালো জিরা ভর্তা একটু করে খাই। এটাই হচ্ছে কিছু কিছু গাছ কিছু কিছু খাবার কম পরিমাণে খায়, কিছু কিছু খাবার বেশি পরিমাণে। যেগুলো বেশি পরিমাণে খায় এগুলি কিন্তু রমরমা ব্যবসা করতেছে, এই যে সার বিক্রি করে করে রমরমা ব্যবসা করছে। এগুলো আমরা একটু দেখি। আমরা নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেনের জন্য ইউরিয়া দিই, টিএসপি দিই, পটাশ দিই, তারপরে ক্যালসিয়াম, চুন দিই, ম্যাগনেসিয়াম, ম্যাক্স সালফেট দিই। এই সারগুলো সবগুলো হচ্ছে বেশি বেশি করে খায়। গরুর মাংস ভাতের মতো করে বেশি করে খায়। কালো জিরা মতো খায় কোনগুলো? আয়রন। এখন কিন্তু বোরনের সমস্যা দেখা দিয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট কম খাচ্ছে। এইগুলো হচ্ছে কম পরিমাণে খায়। জিনিসটা বুঝতেই হলো কোনটা বেশি করে খায়, কোনটা কম করে খায়। বেশি করে খায় যেগুলো, এগুলোর জন্য আমাদের বেশি পরিমাণে খাবার দিতে হবে। আর যেগুলো কম পরিমাণে খায় সেগুলো একটা কলার খোসা দিলেও আয়রন, ডিমের খোসা দিলে ক্যালসিয়াম অভাবগুলো বেড়ে যায়। এরকম নানা কিছু জিনিস কিন্তু আছে, সেগুলো খেয়াল রাখবেন। এই ছবিটা মনে রাখবেন, কিন্তু খুব বেশি পরিমাণে খায়, কম পরিমাণে খায়। আর এগুলো কার্বন, হাইড্রোজেন হচ্ছে কার্বন গাছের থেকে পায়। তাহলে গাছ কি খায়? কার্বন খায়। আমরা ছাড়ি হচ্ছে কার্বন, গাছ কার্বন খায়। খাওয়ার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড কমে। যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে কি হতো? পরিবেশে বেড়ে গেলে কি হতো? এই যে পরিবেশ তৈরি হয়েছে গরম মানে কার্বন ডাইঅক্সাইড যদি একটু মাত্রা বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড একটু বেড়ে যায়, এর জন্য যত বেশি গাছ খেতে কার্বন ডাইঅক্সাইড খাওয়াতে পারবে তত বেশি কুল হবে। সারা পৃথিবীর মানুষ কিন্তু গাছ বাড়ানোর জন্য আন্দোলন করছে, বাংলাদেশে আমরা করছি। কিন্তু বড় বড় গাছগুলো যেগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড খেত, সেগুলো কিন্তু উত্তরের রাস্তা থেকে কেটে ফেলেছি, এই পাশের রাস্তা থেকে কেটে ফেলেছি। ঘরের আশেপাশে আগে যে বড় বড় গাছগুলি ছিল সেগুলো কেটে এখন বিল্ডিং বানিয়েছি। ছাদের উপরে ছোট্ট একটা গাছ লাগিয়েছি, ঘরের ভিতরে ছোট্ট একটা গাছ রেখেছি। সেই পরিমাণ ক্যানোপি তো তাদের নাই, কার্বন ডাইঅক্সাইড তো কমাতে পারবে। যার ফলশ্রুতি আমরা কিন্তু আগামীতে
এই বছর যখন হাঁসফাঁস করেছিলাম আমাদের এই মাসে, আবার দেখুন আগামী বছর আরো চিৎকার করবো যদি আমরা গাছপালা না বাড়াই এবং বেশি পরিমাণে ক্যানোপি যদি না হয়, ক্যানোপি তো পাতা এরিয়া, যত বেশি এরিয়া হবে আপনি একটা বট গাছ যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড খাবেন সেই পরিমাণে একটা বনসাই তো খাবেন। তার জন্য যত বেশি ক্যানোপি বাড়াতে পারবে তত বেশি হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড খাবে, তত বেশি অক্সিজেনের মাত্রা বাড়বে। আর অক্সিজেনের মাত্রা যদি বাড়ে আপনি দেখবেন কেউ আপনাকে গাড়ি দিলেও বলবে গাড়ি দিয়েছে তাতে কি হয়েছে, হ্যাঁ এগুলো কেয়ার করি কারণ অক্সিজেনের পরিমাণ আপনার ব্লাডে অনেক বেশি, আপনি কিন্তু সবসময় কুল থাকবে, আপনার কিন্তু সবসময় বড় কুল ভাব, যত বেশি অক্সিজেন দেখবেন আপনার যে ঘরে গাছ রেখেছেন, যে ঘরটাতে বসার ঘরটাতে দেখবেন এই ঘরটাতে আপনি যখন বসে থাকেন তখন ভালো লাগে, গুনগুন করে গান গান, কফি থাকলে চা থাকলে কত মজা, কত রবীন্দ্রসঙ্গীত কত কিছু বের হয়ে আসে, নিজে নিজেই রবীন্দ্রসঙ্গীত লিখে ফেলেন। বাট কিচেন রুমে যখন যান তখন বার হচ্ছে ওখানে কার্বন ডাই অক্সাইড বেশি, তার জন্য সবসময় কিচেন রুমে গেলে কিন্তু মাথা গরম থাকে। এর জন্যই মানে সাধারণত কিচেন রুমে বের হয়ে গল্প করা ভালো। তো যাই হোক কার্বন ডাই অক্সাইড আমাদের কমাতে হবে। আচ্ছা যেটা বলছিলাম যে বেশি খায় কম খায় গাছের অভাব হয়েছে, তাহলে আমরা কেমন করে বুঝবো যে গাছের অভাব হয়েছে সেটা একটু দেখি। খুবই ব্যাখ্যা মানে এটা নিয়ে ইউনিভার্সিটিতে একটা পিএইচডি হতে পারে। আমি শুধু সংক্ষেপে নিয়ে আসি যে গাছগুলো কেমন, আপনি কিভাবে বুঝবেন যে নিউট্রিয়েন্টের অভাব হয়েছে, কয়েকটা অভাব হলো, পোকায় খেয়ে ফেলেছে সেটা একটা অভাব হতে পারে। বাট নিউট্রিয়েন্ট যদি অভাব হয়েছে তাহলে কি হয়, প্রথমত হচ্ছে খেয়াল করে দেখেন গাছের গ্রোথটা বামন টাইপ হয়ে যাবে। আপনি বলবেন সেদিকে একজন ভদ্রলোক রংপুর থেকে টেলিফোন করেছে, মিষ্টি আলু লতা, উনি কোনোভাবে লম্বা করতে পারছেন। আমি ভাই আপনার গাছে বলে সব সার দিয়েছে, সার দিলে তো হবে না, হতে হবে। আমি বললাম আপনি একটা বিরাটাল জিনিস শিখিয়ে দিই, আপনি যা ভার্মি কম্পোস্ট 1 কেজি ভার্মি কম্পোস্ট গাছের গোড়া দিয়ে দিন। 2 দিন পরে, আজ থেকে 2 দিন 3 দিন আগে উনি আবার আসে, আমার ইউনিভার্সিটি আসে রংপুর থেকে, এসে বলে আমার গাছের লতা খুব বড় হওয়া শুরু হয়েছে। এতদিন কিন্তু খাবার ছিল মাটিতে কিন্তু অ্যাভেলেবল ছিল না, অ্যাভেলেবল করেছে অর্গানিক ম্যাটার। সো অ্যাভেলেবল হতে হবে, গাছ তাহলে ছোট হয়ে যাবে। গাছে এইরকম ছোট ছোট দাগ হতে পারে, মনে হবে ভাইরাসের অভাব হয়েছে, না কিছু কিছু নিউট্রিয়েন্টের জন্য এই অভাবগুলো হয়ে যাবে, কিছু কিছু খাবারের জন্য এই অভাব হয়। অনেকে আমাকে বলে কি আমাকে ভাইরাস ধরেছে এই টমেটো গাছ, আমি গাছটার কাছে যাই, গিয়ে গাছটার সাথে একটু গল্প করি যে তোমাকে কি আসলে ভাইরাস ধরেছে, ভাইরাস হলে কি হবে জানো, ভাইরাস হলে শক্ত হবে, খসখসা হয়ে যাবে। আমি ধরে দেখেছি না শক্ত হয় না, ভাঙলে টস করে শব্দ করে না, তাহলে ভাইরাস হয় না। আমি তখন বললাম তুমি সালফার সার একটু দিয়ে দাও, তাহলে ম্যাক্স সালফার একটা সার আছে সেটা খুব সুন্দর আবার রিকভার করে দেবে। আবার কিন্তু গাছটা যদি এই ছোট ছোট দাগ করে এটা ভাইরাসের কারণে হলে আমাদের কিছু শক্ত করতে, তাহলে ভাইরাস হয়েছে। ভাইরাস হলে কি করতে হবে, করোনার সময় আমরা কি করেছিলাম, করোনা ভাইরাসে যার করোনা হয়েছে তাকে মশারি নিচে আইসোলেশনে নিয়ে গেছে, যে গাছটা ভাইরাসে ধরেছে সেই গাছটা সরিয়ে দিতে হবে, পরে আর গল্প এইরকম সিমটম নেক্রোসিস হয়ে যায়, এটা প্রায় সময় দেখা যায়, শশাতে হয়, টমেটো হয়, মরিচে হয় না। ভাইরাসের জন্য মাটিতে, ভাইরাস কিন্তু লিভিং অর্গানিজম ছাড়া থাকতে পারে। আপনি যদি এটা তুলে ফেলেন, মাটিটা যদি একটু ড্রাই করে ফেলেন সে বাড়া থাকে, তো গাছটা তুলে মাটির তলে ঢুকিয়ে দিয়ে দেবে, অন্য জায়গায় ঢুকিয়ে ফেলবেন, আর এখানে মাটিতে রোদ লাগালে হয়ে যাবে। আমি পরে একটু গল্প করতে এইরকম যদি গাছে দূরে যে ইয়েটা থাকে, একটা ফল গাছের লেগে থাকে, নিচের পোশাকটাতে যদি দেখা যায় টমেটো, মরিচ, ক্যাপসিকাম, শশা, এই গাছ এইসব ফলগুলোতে এই রোগটা দেখা যায়, এইরকম রোগ ডেফিসিয়েন্সি সিনড্রোম দেখা যায়। তাহলে এইটার বুঝতে হবে যে এটা কেন হয়, এটা আমি একটু পরে বলছি। আবার এইরকম এইটা একরকম হলো, এইরকম আরেকটা হলো, এইটা হবে কম বয়স্ক পাতা, বেশি বয়স্ক পাতা, এটার উপর নির্ভর করবে যে আপনার কি সিমটম দেখাচ্ছে। আর হচ্ছে গাছের পাতা চেঞ্জ হয়ে কালার চেঞ্জ করে ফেলছে, মেজ গাছে খুব বেশি দেখা যায়, টমেটো গাছে খুব দেখা যায়। কালার যখন চেঞ্জ করে ফেলবে তাহলে বুঝতে হবে যে
আমার এখানে খাবারের ডেফিসিয়েন্সি হয়েছে। তাহলে একই গ্লাস আমি বলি কোন খাবারের জন্য কোন রকম ডেফিসিয়েন্সি হয়, একটু একই গ্লাস আমরা দেখি। তাহলে এই 5টা সিম্পটম কিন্তু দেখাবে খাবারের অভাব। তাহলে দেখি, যখন বয়স্ক পাতা, টমেটো গাছ, বেগুন গাছ, লাউ গাছ, শশা গাছ, যে কোনো গাছে বয়স্ক পাতার নিচের পাতাগুলো বয়স্ক পাতা থাকে, পাতাগুলো যদি সবটাই হলুদ হয়ে যায়, এইরকম হলুদ হয়ে যায়, তাহলে বুঝতে হবে নাইট্রোজেনের অভাব হয়েছে। নাইট্রোজেনের জন্য আমরা কি সার দিই? ইউরিয়া সার। যখন আমরা দেখবো পাতার বর্ডার দিয়ে কালার চেঞ্জ করে ফেলছে, টমেটো গাছে হয়, লাউ গাছে হয়, শশা গাছে হয়, বেগুন গাছে কম হয়, এইরকম গাছগুলো খুব বেশি দেখা যায়। এটা হচ্ছে ফসফরাস। ফসফরাসের জন্য আমরা কি দিই? ট্রিপল সুপার ফসফেট, টিএসপি সার দিই। হ্যাঁ, বাদামি কালার আছে, বাদামি কালার, চকলেট কি কালার, অ্যাশ কালার। তারপর হচ্ছে আম গাছে খুব বেশি সিম্পটমটা দেখা যায়, গাছের পাতার মাথা থেকে পুড়ে পুড়ে আসতেছে। হায় হায়, আমার গাছ পুড়ে যাচ্ছে রোদে। আসলে না, রোদে পুড়ে আমি পড়াশা লাল শাকের অভাব হয়েছে, পড়াশা অভাব হয়েছে। এইভাবে যদি আপনি খুঁটিটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার কারো কাছে আর মোকাবিলা হতে হবে না, আপনি সবগুলো সলিউশন আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে গাছের নিচের পোষাটা এরকম পচে গিয়েছে মনে হয়, কিন্তু গন্ধ নাই, পানিও নাই। কিসে হয় না? শশাতে হয়, মরিচে হয়, টমেটো হয়, তারপর হচ্ছে এরকম ক্রপসগুলিতে হয়। তাহলে এটাকে বলা হবে, এই জিনিসটা যদি দেখা যায় তাহলে হচ্ছে ক্যালসিয়ামের অভাব হয়েছে। ক্যালসিয়াম, আমাদের যেমন ক্যালসিয়ামের অভাব হলে হাড়ে ব্যথা, পা গরম হয়ে যায়। আবার কচি পাতা ছোপ ছোপ দাগ যদি পড়ে, এরকম ছোপ ছোপ দাগ যদি পড়ে, তাহলে ম্যাগনেসিয়ামের অভাবে হয়। আবার কচি পাতা যদি এরকম একদম হলুদ হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে সালফারের অভাব। এরকম অনেক ডেফিসিয়েন্সি সিম্পটম আছে। আমি কেন বারবার বলছি, আমি যখন কোথাও একটু গ্রামের দিকে যাই, শাস্ত্র কি রোগ হয়েছে আপনাকে হয় টাইফয়েড 45 বলতে হবে, নাহলে একটা ইনসেক্টিসাইডের নাম বলতে হবে। আমি যদি বলি যে না, বলে খাবারের অভাব হয়েছে, তাহলে বিশ্বাস করতে চাই। খাবারের অভাবে 5টা সিম্পটম শো করে, এই 5টা সিম্পটম আমার গল্প করতে পারছে। সাধারণত এই খাবারের অভাবগুলো সলিউশন 2 রকমের হতে পারে। 1 নম্বর হচ্ছে বাজারে যাবেন, সিনথেটিক ফার্টিলাইজার নিয়ে আসবেন, নিয়ে এসে ডোজ অনুযায়ী দিয়ে দিবেন, সেটা হতে পারে। আরেকটা হতে পারে না, আমার বাবা একটা গল্প। বাবা চাকরির সুবাদে আবার সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন জায়গায়। তো বাবা আবার যেখানে যেতেন সেখান থেকে আসার পথে গাড়িতে করে চা পেতে, কাঁঠাল পেলে কাঁঠাল, বিলেতি গাছ পেলে বিলেতি গাছ, অথবা লাউ পেলে লাউ, এগুলো সবকিছু নিয়ে আসে। আমাদের কাছে তখন এটা অমৃত মনে হতো। আমাদের কাছে মনে হতো যাই নিয়ে আসে, মাছ পেলে মাছ বলেন, সবকিছু খুব টেস্টি ছিল, সুস্বাদু খাবার আমরা খেয়েছিলাম। বাট এখন আমরা যখন খাবারগুলো নিয়ে আসি বাজার থেকে, খেয়াল করে দেখেন সবাই বলে ঘাস ঘাস, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে এই সারগুলো আমরা দিয়ে ফলন বাড়িয়েছি, কিন্তু স্বাদ হারিয়ে ফেলেছি। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আপনাদের মতো গুণী মানুষরা আমার সামান্য কথা শোনার জন্য এইভাবে দাঁড়িয়ে আছে, আমি লজ্জিত। নেক্সট টাইম আমরা দেখবো যে বড় রুম ম্যানেজ করা যায় কিনা। আসলে হচ্ছে কি, যে বড় রুম ম্যানেজ করতে হলে অডিটোরিয়ামে যেতে হয়, এটার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট অনেক বেশি টাকা লাগে, তার জন্য আমরা সেটা করতে পারি না, যেহেতু প্রতি মাসেই আমরা করতে হয়, তার জন্য আমরা ছোট রুমটাই আমরা বেছে নিয়েছি। আরেকটা পদ্ধতি আছে যেগুলো এগুলো বাদ দিয়ে আমরা সেভাবে করতে পারি। সেভাবে হচ্ছে যেমন হচ্ছে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, কোল পচা, মাস্টার্ড অয়েল কেক, এগুলো, অথবা ভার্মিটি লিকুইড, ভার্মিটি বোকাশি, অথবা হচ্ছে প্রোবায়োটিক লিকুইড মেডিও, এগুলো আমরা ক্লাসে বিভিন্ন সময় বলেছি। আমরা প্রায় ক্লাসে এগুলো বলি। এই বোকাশি তৈরি করতে পারি, আমাদের ঘরে যে ওয়াশ আছে সেগুলো ব্যবহার করে বোকাশি তৈরি করতে পারি। আমাদের প্রোবায়োটিক লিকুইড বেলুন গাছের গোড়া দিলে খুব কম পরিমাণে খাবার দিয়ে লিকুইড মেনুর সুবিধা হলো, খেয়াল করে দেখেন আপনার রোগ ভালো হচ্ছে না। আমি কিছুদিন সৌদি থেকে এসে আবার চায়না গিয়েছি,
চায়না যাওয়ার আগে আমার শরীরটা ভালো লাগছে, টায়ার ফিল করছিলাম, আর খুব ঠান্ডা লেগেছিল। তো আমার স্টুডেন্টরা তো আদা ট্রিটমেন্ট করেছে, আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে ডাব খেতাম প্রতিদিন সকালে। তারপর আমার খুব ভালো কাজ দিয়েছে। মানে দেখি লিকুইড যখন এই মিনারেলস গুলো আমরা পেয়ে গেছি শরীরে, আমাকে তো রিকভার দ্রুত করেছে। ঠিক মাটি তো একই রকম, আপনি যদি লিকুইড করে যদি খাবার দেন, সে দ্রুত অ্যাবসর্ব করতে পারে, এবং দ্রুত অ্যাবসর্ব করার কারণে দ্রুত দেখবেন সে হেলদি হয়ে যাবে এবং ইনসেক্ট রিপেলেন্ট, ডিজিজ রিপেলেন্ট করতে পারে, সেই ক্যারেক্টার ডেভেলপ করে। সো অর্গানিক ওয়েতে আমি বলবো যে এগুলো আমরা ছাদ বাগানে কি সবজি, আপনি সবজি চুরি করেছেন নেশা। আচ্ছা বলেন তো, সত্যি করে বলছি, আমার সমসাময়িক অনেকে আছেন, সিনিয়র আছেন, বয়স হয়েছে, আপনার কেন আসছেন বলতে? কেন আসছেন? আপনার আসার জন্য যে পরিমাণে খরচ হয়েছে তার চেয়ে বেশি ভ্যালুয়েবল টাইম খরচ হয়েছে। আপনি এখানে কিন্তু প্রচুর সময় নষ্ট করছেন, আসছে তারপরে দেখেন কিন্তু মনের ঘোড়া, কেউ বিড়াল পছন্দ করে, কেউ গাছ পছন্দ করে, এইটুকু উঠতেই পারে। তো এটা মনের ঘোড়াকে জন্য কিন্তু এখানে এসেছে। তো যদি মনের ঘোড়াকেই হয়, তাহলে আমরা এগুলো একটু কম ব্যবহার করি, ও পাশে যে ব্যবহারগুলো করি, তাহলে আপনার বাচ্চাটা ছাদে যাবে, কি চিৎকার শুরু করবে, মা মা দেখে যা একটা শশা হয়েছে, এত একটা শশা হয়েছে। আপনি যদি বলেন শশাটা তুলে তুমি খেয়ে ফেলো, শশাটা খাবে আর বলবে মজা না, শশাটা এত মজা না, এই শশা তো অনেক মজা, দেখবেন এটা বলবে। কারণ আপনার ছাদে আপনি অনেক কষ্টে, অনেক শ্রম, অনেক ভালোবাসার ফসলটা হচ্ছে এই শশা। একটা শশাই হোক না, দেখবেন কি খুশিতে আপনারা আত্মহারা, একটা ফুল হলে চিৎকার শুরু করেন, এবং এটা ফেসবুকে আমরা প্রকাশ দেখি। তো যাই হোক, আমরা অর্গানিক আমরা চেষ্টা করবো, এবং আমরা যদি অর্গানিক করতে পারি, আমাদের ফসলগুলো আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে, পরিবেশের জন্য ভালো হবে, এবং সুস্বাদু হবে। সো অর্গানিক আমরা করার চেষ্টা করবো। অর্গানিকের জন্য অনেকগুলো লেকচার নিয়েছি, আমরা আগামী ক্লাসে কিভাবে প্রকাশিত তৈরি করা যায়, কিভাবে প্রোবায়োটিক লিকুইড তৈরি করা যায়, সেগুলো নিয়ে ক্লাস আসবে। এখন আমরা পোকামাকড় রোগ পোকামাকড় নিয়ে কন্ট্রোল করার জন্য একটু কথা বলব। রোগগুলো সাধারণত ফাঙ্গাল, ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, আর পোকা দিয়ে হয়ে থাকে। এগুলো নিয়ে আমরা আলোচনা, এবং এই জায়গাটা দিয়ে আমরা কিন্তু সবসময় ব্যর্থ হয়ে যাচ্ছি, রোগ কন্ট্রোল করতে পারছি না, পোকা কন্ট্রোল করতে পারছি না, এগুলো ব্যর্থ হচ্ছি। আমরা চেষ্টা করছি। আমি কোরিয়াতে গিয়েছিলাম, দেখেছি তারা কি সুন্দর করে অর্গানিক ম্যানেজমেন্ট করে। আমি ফিলিপিনে দেখেছি, তারাও খুব সুন্দরভাবে করছে। আমরা একটু ফেলিওর হচ্ছি, কারণ হচ্ছে পেছনের কারণটা একটু বলি। কারণ হচ্ছে ইনসেক্টিসাইড কোম্পানিগুলো বাজারে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ বেশি রেখেছে, যার জন্য আমরা ইনসেক্টিসাইড কমার্শিয়াল প্রোডাকশনের জন্য আমরা ইনসেক্টিসাইড বেশি ব্যবহার করে থাকি। তো যাই হোক, রোগ এবং পোকামাকড়, রোগ কত রকম হতে পারে, ছত্রাকের জন্য হতে পারে, ছত্রাক আমরা সবাই চিনি, ফাঙ্গাস যেটা দেখি, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে ভাইরাস। এটি সবগুলো হচ্ছে রোগ। ছত্রাক দিয়ে কিছু রোগ হয়, ব্যাকটেরিয়া দিয়ে কিছু রোগ হয়, ভাইরাস দিয়ে কিছু রোগ হয়। এগুলো কিছু আছে, সেগুলো একটু স্যাম্পল দেখে কন্ট্রোল কিভাবে করতে হয় সেটা আমরা করবো। তারপর হচ্ছে পোকা। এই পোকাগুলো কিভাবে কন্ট্রোল করতে হয় সেগুলো আমরা দেখব। দেখেন, আমি পলি শেডের ভিতরে এবার প্রচুর পরিমাণে পুঁই শাক তৈরি করেছিলাম। তো তৈরি করে আমি প্রায় সময় আমার স্টুডেন্টরা খুব সুন্দর রান্না করে, আমরা রান্না করে খেয়েছি, আমার কাছে ডেলিশিয়াস মনে যাচ্ছে, সবগুলো অর্গানিক করেছি। তারপরে শুরু হলো বৃষ্টি। বাইরে যেই আমরা স্পিনাচ লাগিয়েছিলাম, ওটা একটাও তুলতে পারিনি, সবগুলোর উপর স্পট পড়ে গিয়েছিল, এরকম স্পট হয়েছে। আমাদের বিষাক্তাদের আছে, দেখেন বৃষ্টির পর পরে কিন্তু এটা হয়েছে। এটা সার্কোস্পোরা নামে একটা ফাঙ্গাস দিয়ে হয়। যাই এই ফাঙ্গাসটা বৃষ্টি হলে এটা এক্সপার্ট ছড়ায়, বৃষ্টি না হলে কিন্তু ছড়ায় না, রোজ থাকে কিন্তু ছড়ায়, বৃষ্টি হলে ছড়ায়। এই স্পট হলে আমরা সাধারণত খাই না,
খেলে আমার শরীরের কোনো রকম ক্ষতি হবে তা কিন্তু না, কিন্তু আমরা খাই না। এটা না খাওয়ার পিছনে কারণ আছে, আমি ভালোটা কিনে খাবো কেন, স্পটযুক্ত খাবো, স্পটটা ফেলে দেয় ভালো, ঠিক আছে। তাহলে এটা সার্কোস্পোরা ফাঙ্গাস দিয়ে হয়। ফাঙ্গাস বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই, আমাদের মাথায় খুশকি হয় না, এটা হচ্ছে ফাঙ্গাস, গন্ধ নাই, শুকনা। ফাঙ্গাস হচ্ছে গন্ধ থাকবে না, শুকনা থাকবে, ক্লিয়ার। ফাঙ্গাস মানে হচ্ছে খুশকির গন্ধ, গন্ধ নাই এবং শুকনা, এগুলো সবগুলো সেই সব সিমটমকে আমরা ফাঙ্গাস বলে থাকি। তাহলে ব্যাকটেরিয়ার কথা তাহলে আসবে, ব্যাকটেরিয়া কাকে বলে? গন্ধ, তাই না? টেলিভিশন বিজ্ঞাপন দেয় গন্ধ, এইসব ভিজা জায়গাগুলো থাকে, সেখানে এক ধরনের গন্ধযুক্ত ভিজা ভিজা গন্ধ থাকে, সেটাকে বলা হয় ব্যাকটেরিয়া। এই যে ছবিটা দেখালাম, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। দেখবেন এটা ভিজা অংশ, যে জায়গাটা পচে গিয়েছে সেটা ভিজা থাকবে এবং প্রচন্ড দুর্গন্ধ থাকবে, এটা ব্যাকটেরিয়া। আমাদের মুখে গন্ধ হয়, আমাদের গায়ে গন্ধ হয়, সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া হলে গাছের সাধারণত কন্ট্রোল করা যায়, খুব কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। কিন্তু ফাঙ্গাস হলে, ফাঙ্গাস হচ্ছে শুকনা, গন্ধ নাই, সাধারণত সাদা টোটাই, এটাকে ফাঙ্গাস বলা হয়। আর ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস, করোনার মতো আইসোলেশন করতে হবে, গাছটাকে তুলে ফেলে দিতে হবে। এই গাছটা রাখলে ক্ষতি কি? এই গাছটা রাখলে ক্ষতি হলো অন্য গাছে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে। তো এটা আমরা একটু আলাপ করবো, ঠিক আছে। আমরা পাতার সিমটম দেখেছি, এটা হচ্ছে ফাঙ্গাস, হচ্ছে আমাদের খুশকির মতো ফাঙ্গাস, গন্ধ। দেখেন বর্ষার শুরুতে বেগুনের সবগুলো গাছের গোড়ায় ভিতরে দেখবেন পচা পচা, ফোমোসিস বলা হয়, ফোমোসিস। নিচে পোশাকটা পচে যাবে কিন্তু গন্ধ নেই, মজার ব্যাপার, গন্ধ নেই, পচে গিয়েছে কিন্তু গন্ধ নেই, তাহলে এটা ফাঙ্গাস। ফাঙ্গাস হচ্ছে কি? শুকনা থাকবে, মনে হবে পচে গিয়েছে, কিন্তু ধরে দেখবে শুকনা এবং এটার ভিতরে কোনো গন্ধ নেই, এটা ফাঙ্গাস। মরিচের গাছে এই ফাঙ্গাসটা দেখা যায়, অ্যানথ্রাকনোজ দিয়ে করা হয়। এই ফাঁকে একটু গল্প করে, আমি যে কথাগুলো বলছি এগুলো একটাও কিন্তু আমার বিদ্যা না, আমার বিদ্যা না, আমি এত বিদ্যান না। আমি ছোট ছোট করি, করে করে যেটা মনে হয় যে আপনাদের ক্লাসে বলা দরকার সেগুলো আমি লিখে রাখি, স্লাইড বানিয়ে রাখি, আপনাদের সাথে গল্প করি। আর এই সমস্ত ইনফরমেশনগুলো আমি ইন্টারনেটে কৃষি প্রযুক্তি হাত দিই। বইটা কারো কাছে আছে কিনা ঠিক জানি না, আপনারা যার কাছে আছে সৌভাগ্য। এই কৃষি প্রযুক্তি বইটা আপনি 1 সেকেন্ডের ভিতরে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন, আপনার মোবাইলে রেখে দেন, রেখে দিলে দেখবেন বাংলাদেশের যা যা সবজি আছে, সবগুলো সবজি, ফল, ফুল, সবগুলো কি রোগ হয়, কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে চাষ করতে হবে, কতটুকু স্পেসি দিতে হবে, কতটুকু সার দিতে হবে, তবে কিভাবে যত্ন নেবেন, রোগ হলে কি করবেন, রোগ পোকা হলে কি হবে, এই সবগুলো কিন্তু আপনি পাবেন। সো এই বইটা আপনারা মোবাইলে রেখে দিবেন, শুয়ে শুয়ে অবসর সময় আপনি একটু স্ক্রল করে দেখবেন, দেখবেন কত সুন্দর করে ছবি দিয়ে তারা কিন্তু লিখেছে। এই বইটা খুব সুন্দর। আর যদি তার কেউ হার্ড কপি কালেকশন করতে চান, BARI গাজীপুর জয়পুরে এইটা তারা ফ্রি সফট কপি দেয়, এত গোটা কপি। তো আপনারা যদি ওদিকে বেড়াতে চান তাহলে অবশ্যই এই বইটা কালেকশন রাখবেন। এই বইটা কালেকশন থাকলে আপনার কোনো রকম ছাদ বাগান কিন্তু টেনশন নেই, আপনি নতুন নতুন ইনোভেশন পাবেন। কোথায় কি পাওয়া যাবে সেটাও আছে, মজার ব্যাপার, ইনোভেশন আইডিয়া কি কি আছে সেগুলো বইটা ভিতরে লেখা আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা কালেকশন করে দেবেন। এখন আমরা ফাঙ্গাসের কথা বলেছি। ফাঙ্গাসের সলিউশন হচ্ছে রেগুলার গোসল করা, গাছটাকে পানিতে ধুয়ে দিবেন, একটু যদি সাবান মিশিয়ে দেন তাহলে ভালো হয়, ধুয়ে দেন তাহলে কিন্তু ফাঙ্গাস হবে। সো বাট আমি একটা একদম আদি একটা ট্রিটমেন্ট আছে যেটা ঘরে বসে আপনি এটা খুব বানাতে পারেন। বানালে আপনার যেমন গাছের রোগ ভালো হবে এবং আপনার রোগ একদম হবে না বলে আমার ধারণা। সো এটার নাম হচ্ছে বোরডিওক্স, এটা জার্মানিরা আবিষ্কার করেছে। কি কি কম্পোনেন্ট লাগে, কম্পোনেন্টগুলো দেখি। কম্পোনেন্টগুলো চুন লাগে, চুন আপনার বাড়ির পাশে আছে না, পানের দোকানে চুন আছে। আর এটা তুতে
পাওয়া যায় বুঝলি কিছু গাড়িটা টাকাটা আপনার এগুলো কি বলা আপনার আশেপাশে তো বাসার আশেপাশে আছে সবগুলো পাওয়া যায় এগুলো এই দুটা মিশিয়ে নিলেই বর্ত বিচার হয়ে যায় সমস্ত যত রকমের ফাঙ্গাস আছে সবগুলো কন্ট্রোল করা যায় কি মিরাকল একটা ওষুধ তা আমরা এটা তৈরি করি আমরা তৈরি করি প্রথম চুল বাজার থেকে কিনে নিয়ে আসা চুল কিনে নিয়ে আসা চুল কিনে কি করবো পানির ভিতরে ঢেলে দিব গরম করে আগুনের মতো গরম করে চোখ দুটা নষ্ট হয়ে তো বিকে আছে চুলের ভিতরে কখনো পানি দেবেন পানির ভিতরে চুলটা ঢালবেন আপনি কোথায় চুলটাকে নিয়ে ঘরের ছাদে যেখানে বাচ্চারা যায় না এরকম কর্নারে ব্রাউন পেপার দিয়ে চুলটা প্যাকেট আছে আপনি আস্তে করে একটু স্প্রে করে দিবেন আমি করি কি একটু পানি দিয়ে ছিটা দিই আবার একটু পানি ছিটা দিই আবার একটু পানি ছিটা দিই ছিটে দেওয়ার পর বুঝতে পারলাম যে পানি একটু হয়েছে এটা রেখে দিয়ে সকালবেলা এসে দেখি একদম পাউডার হয়ে গিয়েছে সকালবেলা এসে দেখবেন এইরকম পাউডার হয়ে গিয়েছে তারপরে এক চামচ করে আপনি পাইপে দিতে পারেন সব চুলের ভিতরে পানির ভিতরে চুলটা ঢালবেন চুলটার ভিতরে হালকা করে স্প্রে করে পানি দিয়ে অত ছিটা দিয়ে দেয় তাই যথেষ্ট পাওয়া যায় পাওয়া যায় ক্যালসিয়াম কার্বনেট আছে তারপরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট আছে এরকম কার্বনেট যতগুলো আছে যতগুলো কার্বনেট সবগুলো ব্যবহার করা যায় সবগুলো পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় সেটাও ব্যবহার করা সেটাও ব্যবহার করা সেটাও ব্যবহার করা আর কাছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এটা একটু দামে ভেরি করে সবচেয়ে সহজ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর পানি যে চুলটা খায় সেটা লোকালি ওয়াল যে চুল দেয় সেটাও ব্যবহার করতে হবে সবচেয়ে কম দাম ডল চুলটা একটু দাম বেশি আর ম্যাগনেসিয়াম অ্যাড করা হবে তাহলে আমি চুল যে কোনো চুল আমরা কালেকশন করে নিয়ে আসলাম তাহলে এখন কেমন করে মিশাম দোষটা এখানে লেখা আছে খেয়াল করে দেখুন 100 গ্রাম মনে রাখবেন 100 গ্রাম চুল 100 গ্রাম চুলতে আলাদা আলাদা ভাবে দুটা পাত্র 5 লিটার পানিতে 100 গ্রাম 5 লিটার পানিতে 100 গ্রাম দুধে 5 লিটার পানিতে 100 গ্রাম চুল তাহলে সবকিছু সমান সমান না 100 গ্রাম দুধে 100 গ্রাম চুল 5 লিটার পানি 5 লিটার পানি আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে রাখবে একসাথে মিশাবে না ভিজিয়ে রাখবে চুলটা খুব দ্রুত খুলে যায় বাট কপার সালফেটটা গুলতে একটু সময় লাগে কত ভেঙে দিতে হবে গুঁড়া করে দিতে হবে ঠিক আছে এইটা এক রাত ভিজিয়েও রাখতে পারেন অথবা সাথে সাথে ব্যবহার করা যায় গুলে কম কপার সালফেটটা গুলে কম আমি এখনই বলছি তাহলে এই দুইটা মিশাই নেই 5 লিটার পানি 5 লিটার পানি আলাদা আলাদা দুটো পাত্র আমি যখন ব্যবহার করব তার আগে 2 ঘন্টা 3 ঘন্টা আগে আমরা দুটা মিশিয়ে ভালো করে দুটা দিয়ে মিশিয়ে দিই যদি আমরা স্প্রেয়ার দিয়ে দিই তাহলে এটা ছেঁকে দিতাম যদি ক্যান দিয়ে দিই তাহলে ছাকা থাকা ছেঁকে না নিলে তো স্প্রেয়ারটা নষ্ট হয়ে যাবে ক্লিয়ার আপনি ছাড়তেই হবে নট নেসেসারি বাট আপনি যদি ইউজ করেন হচ্ছে স্প্রেয়ার তাহলে ছেঁকে দিতে হবে একটু যদি দাম থাকে সেটা ছড়িয়ে দেবে তাহলে আমার এটা ব্যবহার হয়ে তৈরি করা হয়ে যাবে তৈরিটা আমরা 3 ঘন্টা 4 ঘন্টা মাঝে স্প্রে করে একদিন রেখে দিব তাহলে সাথে সাথে আমরা ব্যবহার করে ফেলি ক্লিয়ার হয়েছে সবাই বলতে ইচ্ছা সবাইকে যদি বলি যে আমরা বানাতে পারবেন বাসায় চুলটা ব্যবহার করার সময় একটু খেয়াল রাখতে হবে পানির ভিতরে চুল দেওয়া যাবে ঠিক আছে আমি এই ছবিটা দেওয়ার পিছনে আপনাদের উদ্দেশ্য আমি ঠিক এইরকম একটা ট্রেনিং করাছিলাম ট্রেনিং এখানে না রংপুরে একটা ট্রেনিং করাছিলাম তখন বলছে আপনি তো 10 লিটার পানির জন্য এটা বললেন কত লিটার পানি টোটাল 10 লিটার পানি আমার তো এইরকম 16 লিটার কেন আমি 16 লিটার বানাবো আমি কিন্তু ইনস্ট্যান্ট তখন কেউ কিছু বলতে পারি আমি একদম নার্ভাস হয়ে গিয়েছি হ্যাঁ 16 লিটারের জন্য কতটুকু লাগবে বুঝতে কতটুকু লাগবে আমি তো বুঝতে পারতেছি তখন আমি এটা আবার বানিয়ে রেখেছি তখন আমি বানিয়েছি দেখেন 16 লিটারের জন্য কেউ খুশি খুশি 160 গ্রাম 100 গ্রাম ছিল তখন এখন 160 গ্রাম 100 গ্রাম তখন ছিল 160 গ্রাম দুটো দিয়ে
আমরা আলাদাভাবে পানি ওই ক্যানটার ভিতরে ছেঁকে ঢুকিয়ে ফেলবো, তারপর স্প্রে করে দিই, হয়ে গেল বর্ধ মিক্সার। আমি কেন বলছি বর্ধ মিক্সার, এটা বারবার আমি ক্লাসে বলি, এটা খুব সহজ বানানো। আপনি যদি ব্যবহার করেন, এটাতে দুইটা কম্পোনেন্ট ব্যবহার করা হয়। একটা কি, একটা হচ্ছে চুন, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে কি যেন হয়, বুঝছেন? এটা ওই এতটুকু যথেষ্ট, নিচে যে বলতে পারছেন এটাই যথেষ্ট। তারপর হচ্ছে ক্যালসিয়াম মাটির পিএইচটা বাড়িয়ে দিবে, বাড়ানোর ফলে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল হবে, গাছের গ্রোথ ভালো হবে, সহজ না? তাহলে ক্যালসিয়ামটা উপকার করছে। আর হচ্ছে কপার, কপার তুতে, তুতে কি, তুতে হচ্ছে ফাঙ্গাস কন্ট্রোল করে। তাহলে চুন এবং তুতে দুইটা কারণে আমার এখানে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বাড়বে এবং আমার ফাঙ্গাস হবে না। এটি তো আমরা চাচ্ছি না। তাহলে এটা ব্যবহার করা খুব লাভজনক। এখন এটা স্প্রে যখন করবেন, গাছের গোড়ায় থেকে শুরু করে পাতা পর্যন্ত সবগুলোতে একদম ভিজিয়ে দিবে। ভিজিয়ে দেওয়ার পর দেখে একটা স্পট করে যাবে, নীল 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 সাদা সাদা, সাদা সাদা কালো কালো, কারণ যে গাছটার নাম ওই গাছটা সাদা কালো, নীল নীলের রঙ আছে কিছু। তো যাই হোক, তাহলে নীল নীল দাগ ঢুকবে। এই দাগটা প্রায় 15 থেকে 20 দিন থেকে যায়, ততদিন পর্যন্ত ফাঙ্গাস ঢুকবে। তাহলে 15 থেকে 20 দিন মিনিমাম, বা 1 মাস পরে আপনি আবার ব্যবহার করতে পারেন। তুতে অনেকেই ব্যবহার করে। হ্যাঁ, আমি বলি মাটিতে সাধারণত ফিউজারিয়াম আর বোট্রাইটিস ছাড়া আর কোনো প্যাথোজেন থাকে না। এর জন্য মাটি রোদে শুকালে নেমাটোড মারা যায়, ফিউজারিয়াম মারা যায়, বোট্রাইটিস মারা যায়। তো মাটি রোদে একটু শুকিয়ে নিলে, সিজন আসার আগে রোদে ভালোভাবে শুকিয়ে নিলে অন্য কোনো কিছু মাটির সাথে দিতে হয় না। মাটি মাইক্রো অর্গানিজম মারা যাবে, মারা যাবে। সারা পৃথিবীতে কিন্তু এটা এই বর্ধ মিক্সার ব্যবহার করে, সারা পৃথিবীতে। আরেকটা বলি, আমি বলছিলাম প্রথমে যে মাথায় খুশকি হয়, কেন হয়? ফাঙ্গাস হয়েছে। মানে হচ্ছে আপনি ঘেমে চুলের গোড়ায় প্যাথোজেন গ্রো করছে, বয়সটা বেশি থাকার কারণে, তার জন্য ফাঙ্গাস হচ্ছে। আপনি রেগুলার যদি চুলের গোড়াটা ঘেমে না থাকে বা ভিজা সবসময় না থাকে, তাহলে ফাঙ্গাস হবে না। তো মাথায় যাতে খুশকি হয়, তাহলে বলতে হবে তাকে যে আপনি কোনো না কোনো উপায়ে আপনার মাথাটাকে পরিষ্কার রাখতে পারছেন না, তার জন্য ফাঙ্গাস হয়েছে। তার জন্য আমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করি, ঘেমে গেলে শ্যাম্পু দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলি, তাহলে ফাঙ্গাস হয়। সো ঠিক একই রকম ভাবে যে কোনো ফাঙ্গাস কন্ট্রোল করার জন্য সাবান পানি দিলেই, সাবান পানি বুঝেন, একটু পানির ভিতরে সামান্য একটু লিকুইড সোপ দিয়ে স্প্রে করে দেবেন, তাহলে ভালো। সাথে যদি বেকিং সোডা থাকে তাহলে একটু দিয়ে দেবেন। সাথে রান্না করছেন, একটু যদি রসুনের পেস্ট থাকে, ওই যে গ্রাইন্ডারের ভিতরে পেস্ট করছেন না রসুন, এই পানিটা একটু গাছে স্প্রে করে দিয়ে দেন। অথবা মরিচের গুঁড়া করেছে, মরিচের গুঁড়া একটু দিয়ে দেন, সবগুলো কিন্তু। তো এইসব স্প্রে করে আপনি কিন্তু খুব সুন্দরভাবে গাছের ফাঙ্গাসগুলো কন্ট্রোল করতে পারেন। ব্যাকটেরিয়া সিম্পটমটা কোনটা জানো? গন্ধ থাকলে ভিজা থাকে। ব্যাকটেরিয়া আপনার দেখেছেন কিনা, আপনার গাছটা খুব সুন্দর গাছ আছে, টমেটো ধরছে, হঠাৎ করে গাছটা নেতিয়ে পড়ে গেল, তাই ফ্রুটিং টাইম, সব গাছ ভালো আছে, 2-3টা গাছ মারা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া গাছ। ব্যাকটেরিয়া হলে সাধারণত কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। ব্যাকটেরিয়া হলে গাছের সিমটম হচ্ছে এইরকম, ভাস্কুলার বান্ডল, এটা দিয়ে খাবার উঠানামা করে, সেগুলো পচে যায়, নরম হয়ে যায়, কানেক্টিভিটিটা থাকে না, যার জন্য নিউট্রিয়েন্ট উপরে যেতে পারে না, উপর দিয়ে তৈরি খাদ্য পাতায় যেতে পারে। তো সেই জন্য এই সিমটমটা দেখা, এই সিমটমটা কিন্তু শো করে। পাশের গাছটা কিন্তু ধরতেছে, কিন্তু এটাতে ধরে বসে আছে, গাছটা মেরে ফেলবে, যতক্ষণ না মরবে সে কিন্তু গাছটা মেসেজ দিচ্ছে পাশের গাছটা যে ভাই রে, আমার তো কেয়ামত চলে আসছে, আমি তো মারা যাচ্ছি। তখন ওই গাছটা তাড়াতাড়ি তুমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করো। তারা কিন্তু কথা বলে, গাছ কিন্তু কথা বলে, কেসিয়াল দিয়ে রুট জোন দিয়ে তারা কথা বলে ওটাকে বাঁচানোর চেষ্টা করেছে।
করে সে মারা যায়। আপনি গাছটা তুলবেন, দেখবেন এখান থেকে সমস্ত প্যাসেঞ্জার গুলো হাইটে হাইটে ওইটাকে গিয়ে ধরবে, পাশে এতটুকু কিন্তু ধরে এটা তোলা থাকতে ওইটাকে ধরবে। তার জন্য মাটিটা সহ আর কি বলে ব্যাকটেরিয়া হলে মাটিটা একটু সহ ছাইরা মাটিটা ফেলবে, মাটিটা সহ নিয়ে ওর দূরে কোনো মাটির নিচে ঢুকিয়ে দিবে অথবা পুড়িয়ে ফেলবে। আমি প্রায় সময় বলি জাপানে তৈরি একটা কিরিবিও নামে একটা লিকুইড আছে, এটা অর্গানিক, এটা অর্গানিক, কিরিবিওটা অর্গানিক। আমি নিজেও খেয়েছি, খাই না, খেয়েছি। যখনই আমার শরীর খুব বেশি খারাপ লাগে, যেমন করোনা আসার সময় আমার কিন্তু করোনা হয়, করোনা আসার আগে আমি গ্লাসের সাথে পানি, এক গ্লাস পানির সাথে 2 মুখা 2 দিন খেয়েছি, আমার করোনা হয়। আল্লাহ তাআলা শুকরিয়া আল্লাহ। এই কিরিবিও যখন স্প্রে করে দিবে তাহলে এই ব্যাকটেরিয়া গ্রো করবে, কারণ হচ্ছে কিরিবিও এটাও ব্যাকটেরিয়া, এটা ফাঙ্গাস, এটা ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়া একটা ফাঙ্গাস থাকে যেটা আপনার এই রোগটাকে কন্ট্রোল করে। ব্যাকটেরিয়া সমস্ত ডিজিজ সে কন্ট্রোল করে ফেলে। কোম্পানিতে ডোজ লেখা আছে, ডোজ লেখা আছে। ভাইরাস, করোনা ভাইরাস, ভাইরাস খুব ভালো জিনিস, আল্লাহ যেন আর কতটা না থাকে এরকম কিছু ভাইরাস। ভাইরাস হয়েছে গাছ, কিভাবে বুঝবো? প্রথমত গাছটা একটু ডোয়ার্ফ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ছোট থাকবে, উপরের পাতাগুলো কুচকে যাবে। উপরের পাতা যখন কুচকাবে এইরকম হচ্ছে নৌকা নেই, এইরকম ভাবে কুচকাবে, উপর দিয়ে কুচকাবে। এই দিয়ে কুচকালে হচ্ছে মাইটস, পোকা। আর যখন এইভাবে কুচকাবে তখন হচ্ছে ভাইরাস। তাহলে এরকম ছোট ছোট দাগ পড়বে, গাছটা ছোট হয়ে যাবে, পাতাগুলো শক্ত হয়ে যাবে, পাতাটা ধরে ভাঙলে শব্দ করে টুস করে শব্দ করে পাতাটা ভাঙবে, মানে পাতাটা শক্ত হয়ে যাবে, খসখস হয়ে যাবে। এটা ভাইরাস। ভাইরাস হলে আপনাকে কিছু করার নেই, অন্য গাছে যেন না যায়, দ্রুত পোকা আক্রমণ করলে অন্য গাছে চলে যাবে, দ্রুত এই গাছটাকে মাটির তলে দিয়ে দিতে হবে, যেন এটা অন্য পোকা এখান থেকে রস খেয়ে অন্য জায়গায় না দিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এর জন্য পোকা কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট। পোকা কন্ট্রোল করার টেকনিক দেখায়, পোকা টেকনিক বলো, পোকা দেখাচ্ছি। দেখেন সুন্দর পেয়ারা। আমি কিছুদিন আগে মাঠে বসে আমার ছেলেগুলিকে বললাম, ওই যে পেয়ারা পেকে আছে, আমার খেতে ইচ্ছা হচ্ছে। আমার এই পুরে ঘরটাতে বসে পাকা পাকা পেয়ারা এনে দিল। আমি অনেকদিন পরে দেশে আসছি, তো আমি লোভ সামলাতে পারছিলাম। ওই মাঠে বসে কাটলাম, পোকা, আরেকটা কাটলাম পোকা, আরেকটা কাটলাম পোকা, সবগুলোর ভিতরে পোকা। তো এই সময়টায় সমস্ত গুলো পোকাগুলো এই পোকাটা অ্যাটাক করলে এটা কিন্তু পারে, ডিম পারে কিন্তু ছোট অবস্থায়, যখন পাকতে থাকে তখন ক্যাটারপিলার হয়ে যায়। হ্যাঁ, ছোট অবস্থায় কিন্তু কাটে। তো এইরকম পোকা কিন্তু আমাদের প্রচুর করে নষ্ট করে, এটাকে ফ্রুট ফ্লাই বলা হয়। তার জন্য দেখুন বাজারে পলিথিন দিয়ে মুড়িয়ে পেয়ারা বিক্রি করে, ছোটবেলায় পলিথিন দিয়ে মুড়িয়ে দেয়, তাহলে পোকাটা ডিম পারতে পারে না, একজন পোকাটা কন্ট্রোল হয়ে যায়। আমের ক্ষেত্রে ঠিক একই রকম করে, আমরা কিন্তু ব্রাউন পেপার দিয়ে ঢেকে দিই, তাই কিন্তু পেয়ারাটাকে ট্রান্সফার করে। যদি এটা ব্রাউন পেপার দিয়ে দিত তাহলে কি হতো? সবুজ রংটা হলুদ হয়ে যেত, হলুদ কিন্তু বাজারে বিক্রি করে, সবুজ লাগে, এজন্য ট্রান্সফার দিয়েছে, ফটোসিনথেসিস করা। তো এরকম এপিস অনেক পোকা আছে। বেগুনে এই পোকাটা দেখেছেন? বেগুন গাছ অনেকগুলো ডাল আছে, হঠাৎ করে একটা ডাল পুশ করে পড়ে যায়, তাইলে যে ডালটা পড়ে গেল তার একটু নিচে আপনি কেচি দিয়ে কেটে দেবেন, কেটে ওইটা ফাঁক করে দেখবেন ভিতরে কিন্তু এমন এমন পোকা, খুব সুন্দর পোকা। কোরিয়াতে ওই পোকা খায়। যাই হোক, এই পোকাটা এই নিচের ডালটা যদি কেটে ফেলেন তাহলে কিন্তু অন্য ডালগুলিতে ফল ধরবে, বেগুন গাছ নষ্ট হবে। ক্লিয়ার হয়েছে? গাছটা পুরোটা তোলার দরকার নেই, যেখানে পোকা আক্রান্ত ডালটা একটু নিচে কেটে ফেলতে হবে, তাহলে দেখুন গাছটা আবার ভালো থাকবে, সুন্দর হয়ে যাবে।
আচ্ছা, এইটা কন্ট্রোল করার জন্য অথবা আগের যে পোকাগুলোর কথা বলছি সমস্ত পোকার ক্ষেত্রে আমি বলি কি নিম তেল সাবান পানি, নিম তেল সাবান পানি। আমি একটা জিনিসই জানছি, নিম তেল সাবান পানি, নিম তেল সাবান পানি। আপনার আশেপাশের দোকানে নিম তেল পাওয়া যায়। আপনি যে প্লেট ধোয়ার জন্য যে সাবান ইউজ করেন, যে কোনো একটা সাবান, এই দুটো একটু মিশিয়ে দিবেন, মিশিয়ে স্প্রে করে দেন, 7 দিন পোকা আসবে। যে কোনো ক্রস আপনার ব্যালকনিতে বলেন অথবা ছাদে বলেন, অথবা কমার্শিয়াল পটল কিন্তু এখন বিক্রি হচ্ছে, ইউজ করা হচ্ছে। কারণ হচ্ছে যারা অর্গানিক করছে, যারা অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং করছে, তারা কিন্তু এটা করছে। আজকে কাছে কিছু আপনার কোনো প্রশ্ন শেষ? আপনার ঠিক না একটা মিনিট, আপনাদের এই পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমাকে করতে পারবেন, আমি উত্তর দিব। বাংলাদেশের ফসলের সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে নেমাটোড। নেমাটোড করে কি গাছের শিকড়ে ঢুকে পিছনটা বের করে রাখে। খাবার যতগুলো উৎপাদন হয় গাছের পাতার মাধ্যমে সেগুলো সবগুলো বের করে দেয়। এটা তার খেলা, এটা মজা লাগে। কেন করে ভালো লাগে, তার কোনো বেনিফিট নেই, এটা শুধুমাত্র বাইপাস করে দেয় নিউট্রিয়েন্ট গুলো। এই নেমাটোড, বাংলাদেশের নেমাটোড প্রচুর পরিমাণে ধানের জমিতে হয়। এর জন্য কিন্তু একটা বিজ্ঞাপন ছিল, ফুরা ধান, ফুরা ধান, আরো ধান, এইরকম আরো ধান। এই ফুরাটা হচ্ছে মাটি ফুরাটা, কার্বন ফুরান, এগুলো এটা ওষুধ। এটা ব্যবহার করে মাটির যত বেনিফিশিয়াল মাইক্রোস আছে সবগুলো বেড়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের নিউট্রিয়েন্ট প্রচুর পরিমাণে সার দিতে হচ্ছে গাছে করে। এটা ব্যবহার করা ঠিক না। তাহলে পৃথিবীতে কি করে, দেশের বাড়ি কি করে, দেশের বাড়ি তারা করে ট্রাক্টর দিয়ে জমিটাকে চাষ করে, চাষ করে একদিন রেখে দেয়। তাহলে মাটির নিচের থেকে উপরে আসলো সোলারাইজেশন, সানলাইট লেগে সব নেমাটোড, আজকে নেমাটোডের গায়ে সূর্য আলো আছে, মারা যাচ্ছে। তার জন্য আবার একটা চান্স দিয়ে মাটিগুলো, 2 বার চান্স দিয়ে মাটিগুলোকে উপরে তুলে রাখে। তাহলে আপনার টবের মাটিতে যদি নেমাটোড হয়, তাহলে এখন ধরা যাক আপনি এখন লাগিয়েছেন শশা গাছ, আগামী সেপ্টেম্বর মাসে আপনি মাটি তৈরি করবেন টমেটো গাছ লাগিয়ে। তখন কি করবেন, এই মাটিগুলি সবগুলোকে ঢেলে রোদে দিবেন, পলিথিন দিয়ে ঢেকে রাখবেন, রাখতে গেলে আবার একটু রোদে দিবেন, এইভাবে করে রাখবেন। কয়েকদিন রোদে লাগালে দেখবেন আমার সব মরে গিয়েছে। বাট আমার কাছে একটা এক্সপেরিমেন্ট করে দেখছি মাটির ক্ষেত্রে, যে নিম খৈল পাউডার, নিম খৈল পাউডার, নিম খৈল পাউডার বাজার পাওয়া যায়, বা নিম খৈল গুঁড়া করে পাউডার যদি আমি জমি টবে ব্যবহার করি, তাহলে আমার সব মারা। তাহলে যখন আমার টব, আম গাছ আছে, আমার কিছু গাছ আছে যেগুলো আমি সরাবো, সেই সব গাছে নিম খৈল পাউডার আপনি ছিটিয়ে দিয়ে দেবেন, মিশিয়ে দিয়ে দেবেন, তাহলে সমস্ত নেমাটোডগুলো মারা যাবে। গাঁদা ফুল গাছ, হ্যাঁ খুবই সুন্দর, এটা হচ্ছে অ্যাট্রাক্টেড। গাঁদা ফুল লাগিয়ে রাখলে শিকড়টা, নেমাটোড গাঁদা ফুলকে খুব পছন্দ করে। মনে হয় নেমাটোড ফিরে ফুল পছন্দ করে কেন, ফুল পেয়েরা পছন্দ করে, তো গন্ধ শুকিয়ে শুকিয়ে সে নেমাটোডের গাঁদা ফুলের শিকড়ে যায়। আবার রেখে দিলে কিন্তু হবে না, যখনই ফ্লাওয়ার শুরু হয়ে গেছে তখন কিন্তু অন্য গাছে যাবে। এর জন্য গাছটা তুলে মাটির নিচে দিয়ে অত রোদে দিয়ে এটা পুড়ে ফেলতে হবে, বা মাটির নিচে রোদে জলে দিতে হবে। এই দিকটি খেয়াল রাখতে হবে। এর জন্য কিন্তু যশোর রিজনে দেখবেন ধানের জমির চারপাশে গাঁদা ফুল লাগিয়ে রাখে। দুটা লাভ, একটা হচ্ছে ফুলের উৎপাদন হলো, পাশাপাশি নেমাটোড কন্ট্রোল হলো। সেগুলো আর কারণ কোনো প্রশ্ন আছে, একটু লাউডলি বলতে হবে। নেমাটোড সব গাছেই হয়, আপনার মাটিতে থাকে সব গাছের শিকড়ে। নেমাটোড হলে কি সিমটম কি দেখে, গাছটা নরম হয়ে যাবে, তারপরে গাছটার পাতাগুলি এমন করে পুরো উল্টায় যাবে, একটু হলুদ হলুদ হয়ে যাবে। বাট
কিভাবে বুঝবেন? এত তো বোঝার কথা না। অথবা টমেটো গাছ যদি তুলে হবে না, তাহলে নেমাটোড গাছের গোড়ায় গুটি গুটি হবে। কেমন গুটি? এটা ওই যে শিম গাছে যেরকম একটা গুটি হয়, শিম গাছে করে ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া, আর অন্য গাছগুলিতে নেমাটোডে পড়ে। শিম গাছের ওইটাকে নডিউল বলা হয়, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দেওয়া। সো দুটার মধ্যে একটু পার্থক্য আছে। আমার পেয়ারা বড় হয় কিভাবে? বড় হওয়ার জন্য মাটির ব্যবস্থাপনা খুব দরকার। আর একটা হচ্ছে চারটা খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে আমি যখন এবার আনার গাছ সিলেকশন করছিলাম, তো আমি তখন প্রথম কথা ছিল যে আমার আনারের ভিতরে বীজটা হবে ছোট কিন্তু রসালো হবে। এই নিয়ে সার্চ করে দেখলাম যে ভাগুয়াটা ভালো হয়, অস্ট্রেলিয়ানটা ভালো হয়, এভাবে কালেকশন করেছে, আমি কালেকশন করে দিয়েছি। আমার কথা হলো শুধু চাপ, আপনার ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। আপনি যদি জৈব পদার্থ বেশি দেন তাহলে কিন্তু গাছের ভালো হবে। আবার বছরে একবার গাছটাকে একদম হার্ড প্রুনিং বলা হয়। হার্ড প্রুনিং বুঝেন তো? একদম কেটে দিতে হবে। কেটে দিলে দেখবেন নতুন নতুন ডাল বের হবে এবং সেখানে ফিমেল ফ্লাওয়ার বেশি আসবে এবং ফলটা বড় হবে। তো এগুলো অনেকগুলো ম্যানেজমেন্ট আছে, এগুলো ডিটেলস আমরা কিন্তু ক্লাসে বিভিন্ন সময় আলাপ করেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম এটা উত্তরটা দিয়ে দিই। ম্যাডাম এক মিনিট আপনি বসেন, আপনার উত্তর দিচ্ছেন। প্রশ্ন দিচ্ছি, আনার গাছের ফল সাধারণত সবসময় একটু একটু করে থাকে, তাহলে আপনি কখনই রাখতে পারবেন না। প্রুনিং আমরা কখন করি? বর্ষার ঠিক এই সময়টায়, বর্ষার সময় শুরুতে অথবা শীতের শেষে, বর্ষার শুরুতে অথবা শীতের আগে আমরা কিন্তু প্রুনিং গুলি করি। এখন প্রুনিং করা খুব সহজ। যদি আপনার দুই একটা আনার থাকেও সেগুলো সহ আপনি কেটে ফেলেন। অথবা একটা কাজ করতে পারেন, আমার মতো একটু চালাক যদি হয় তাহলে ওই চালটা বাদ দিয়ে বাকি সেটা ম্যাডাম প্লিজ। ক্যালসিয়াম রিচ কি কি জিনিস আছে? চুন যেমন ক্যালসিয়াম, আর হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা যদি আপনি অবশ্যই খেয়াল রাখবেন, ডিমের খোসার ভিতরে যে জিনিসটা পিস্তা আছে সেগুলো ফাঙ্গাস গ্রো করার জন্য অ্যাটাক করতে পারে। ডিমের খোসাটা ধুয়ে রোদে একটু শুকিয়ে গ্রাইন্ড করে যদি ব্যবহার করে তাহলে এটা স্লো ক্যালসিয়াম রিলিজ করে। মানে আজকে দিলে আজকেই গাছ খাবে না, এটা রিলিজ করতে একটু সময় লাগে। ভেঙে দিতে হবে, গ্রাইন্ড করে ভেঙে করে সিদ্ধ করে পানিটা দেওয়ার জন্য। হ্যাঁ সেটা তো থাকবে, ক্যালসিয়াম নষ্ট হবে, সেটা ব্যবহার করা হবে। এটা সিমটমটা মারা যাবে না। এটা সিমটমটা হচ্ছে বেশি রেইনফল হয়েছে। না, এই যে বৃষ্টি হওয়ার কারণে রুটে যদি একটু বেশি পানি থাকে তখন কিছু কিছু সময়ের জন্য সাময়িকভাবে কিছু পাতা হলুদাভ হয়ে যায়। যদি সব পাতা হলুদ হয়ে যায় তখন একটা মারা যাবে, আর যদি কিছু কিছু পাতা হলুদ হয়ে যায় তাহলে মারা যাবে না। পানির কারণে হয়, পানিগুলো সরিয়ে দিলাম। তার জন্য প্রশ্ন হলুদ হয়ে পেঁপে গাছের পাতা যখন হলুদ হয়ে যায়, এই গাছটাতে ভাইরাসের সিমটম আছে এবং নিউট্রিয়েন্ট ডেফিসিট আছে। আমি যদি অফ দ্য রেকর্ডে করি, আপনি একটু ম্যাগনেসিয়াম সালফেট মিলিয়ে দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দেন, করে পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে বলে আলোচনা হবে। শিম গাছের গোড়ায় বল আকারে যেটা হয় সেটা হচ্ছে রাইজোবিয়াম। সেটা বাতাস থেকে নাইট্রোজেন ফিক্স করে মাটিতে দেয়। কিন্তু চাল কুমড়া অথবা অন্য গাছের গোড়ায় যেগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম উপরে যেটা হয় এটা হচ্ছে বাতাস, নিচে পানি এবং
বাইরের অক্সিজেনের পার্থক্যের জন্য কখনো কখনো বল হতে পারে, কিন্তু শিকড়ে যদি বল হয় তাহলে এটা নেওয়া হবে। এটা আপনার গাছের ক্ষতি করছে। এই শিকড়গুলোতে যখন ফলটা হারভেস্ট হয়ে যাবে, শিকড়গুলো তুলে আপনি একটু পুড়িয়ে ফেলবেন বা কোনো ড্রাই জায়গাতে ফেলে রাখবেন, যেখানে ড্রাই থাকে, মারা যাবে। আর কারো প্রশ্ন? পুরুষ গাছ, পেঁপে গাছে পাঁচটা আরো বেশি এক্সপ্রেশন আছে, মানে পুরুষ পুরুষ না, মেয়ে মেয়ে, সে কিন্তু স্টেজ চেঞ্জ করে। গাছ যখন সব খায়, দেখবেন অনেকে পেঁপে গাছে গাছ ভিতর দিয়ে একটা ছুরি ঢুকিয়ে দেয়, আবার এই স্ট্রেস পেলেই সে ফিমেল ক্যারেক্টার শো করতে থাকে। কখনো কখনো মাথা কেটে দিলেন, যেহেতু এটা ডায়োসিয়াস প্ল্যান্ট, ডাল বের হবে এবং কি বলে নতুন ফিমেল ফ্লাওয়ার হতে পারে। আমরা এখন চাই এটা বর্ষার সময় একটু হবে, আপনি যদি একটু চুন দিয়ে দেন চলে যাবে, নিম করে দিলে চলে যাবে। আর যদি মনে করেন ডিমের খোসাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেন, তাহলে সামনে এটা সবুজ চলে যাবে। আচ্ছা, আমরা এখন ফল না বড় হওয়ার দুটো কারণ। একটা হচ্ছে হয় জাতেই আপনার ভুল আছে, আর 2 নম্বর হচ্ছে আপনি এখানে অর্গানিক ম্যাটার বেশি করে ব্যবহার করেন। অর্গানিক ম্যাটার হচ্ছে ভার্মি কম্পোস্ট, ভার্মিটি, এগুলো ব্যবহার করেন, এগুলো ফল বড় হবে। যেটা প্রকাশ অবশ্যই, মানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে রান্না করাটা। হ্যাঁ, বিড়াল খায় দেখলে কত সুস্থ থাকে হাড়ে। বিড়াল কিন্তু আসলে মাংস খায়, আমরা মাংসটা খাই, মানুষ এটা ব্যবহার করতে পারি। আমরা নেক্সট যাই, আমরা শেষ করছি। আমরা করমচা গাছে হচ্ছে দেশিটা হাইব্রিডটা ভার্মি কম্পোস্ট দিয়ে আর ডাল কেটে দেন। এখন বর্ষাকাল, ডাল একদম প্রচুর ডাল কেটে দেন, ডালগুলো আবার একটু পানি হতে রেখে দেন, শিকড় হবে, সেটা মাটিতে লাগবে, চারা হয়ে যাবে। আমাদের বৌদ্ধ বীজের ব্যবহার করতে পারেন, যে কোনো রং ব্যবহার করতে পারেন, অথবা মুখ ব্যবহার করতে পারেন, অথবা গোবর ব্যবহার করতে পারেন। ঠিক আছে, হাত ধুলি করে গাছের দিয়ে পানিটা বের হয়ে যাবে, সেখানে ঢেকে দিলেই হয়ে গেছে। আমরা মাটি দিয়ে পানি দিয়েও ঢেকে দিই কখনো। আমরা এখন যাচ্ছি সবুজ পড়াটা যাচ্ছে। হ্যাঁ, অনেকে দাঁড়িয়ে আছে তো আমার লজ্জা লাগছে। আমরা হাড় আপনি গাছের গোড়াতে দিচ্ছেন, এটাকে আপনি বোকাশি, ভাই যে বলেন বোকাশি তৈরি করেন, মানে এটা ময়লা আবর্জনার সাথে কিছুদিন রেখে দেন। এটা দেখা যাচ্ছে 21 দিন পরে কিন্তু ফার্টিলাইজার হয়ে যায়। 21 দিন পরে ফার্টিলাইজার হয়ে যায়, তখন কিন্তু এটার ভিতরে আপনার ক্যালসিয়াম অ্যাড হচ্ছে, অন্য কিছু অ্যাড হচ্ছে, সবকিছু মিলে এটা ভালো সার হচ্ছে। আমরা সবুজ উপহার দিচ্ছি এভাবে। আমাদের এই সবুজ উপহারের জন্য আমার যে লাল লাল ড্রেস পরা আছে মেয়েগুলো, আমার স্টুডেন্ট, ওরাই ডিসিশন নিয়েছে কি গাছ দিলে ভালো হবে। আমি বলছি কমনলি সবার কি পছন্দ করে গাছ, সেগুলো এই গাছগুলোর আমরা আপনাদের উপহার। এগুলো সবগুলো হচ্ছে বেস্ট গাছ, হাইব্রিড, বাট ছোট কিনেছি কারণ দূর থেকে আনতে কষ্ট হয় এবং এটা লাগাতে হবে। আজকে যদি গাছটা আমার থেকে দিয়ে দিই, তাহলে কি আজকে গিয়ে লাগিয়ে ফেলবেন? না, আজকে গিয়ে লাগিয়ে দেন, কয়েকদিন, 2 দিন বা 3 দিন, 7 দিন আপনি একটু শেডে রাখেন, তারপর বোঝা গেল যে ওয়েদারটা ভালো হয়েছে, মাটিটা ভালো করে তৈরি করে বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়ে দিবেন। 1 বছরের ভিতরে আপনি ফল খাবেন। কারণ আমি কতদিন দেখলাম, আমি আনছি হচ্ছে 7 দিন পরে দেখেছেন ছোট ফুল হয়ে ফল ধরছে, এত ফল ধরেছে। সো ইনশাআল্লাহ ভালো হবে। আর লেবু গাছটা আমি চুজ করে দিয়েছি, কারণ আমার কাগজি লেবু খুব পছন্দ। আর লেবু খেলে আপনাদের রেগুলার যদি লেবু খেতে পারেন, তাহলে দেখবেন অর্ধেক ডিজিজ হবে না। লেবু আমাদের কাগজি লেবু খুব কম দিয়ে বেশি হয়। আপনার কাছে একটা রিকোয়েস্ট সবসময় থাকে, আসলে আপনারা যারা এখানে আসছেন আজকে,
তাদের অনেকেই আসছে আমার খুবই পরিচিত আমি নতুন মুখও দেখছি অনেক। আমি কিন্তু চাই যে আপনারা সবাই আমাদের গ্রিন বাংলাদেশের যে পেজটা আছে এইরকম কালোর ভিতরে নাম এটা দেখবেন, গ্রিন বাংলাদেশ নামে অনেকেই অনেক পেজ বের করেছে, কালোর ভিতরে নাম এটা দেখে আমি কালো পছন্দ করি, একজন কালোর ভিতরে নাম এইটা বেশি বেশি করে লাইক দিবেন, বেশি করে পোস্ট দিবেন, এবং আপনাদের যারা বন্ধু আছে দেশের বাইরে অথবা দূরে তারা যেন এই প্রোগ্রামটা দেখতে পারে সেই ব্যবস্থা করার জন্য আপনারা একটু শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে পোস্ট করবেন। আমাদের সজীব আসছে, আমাদের ইকোসাইকেল বাংলাদেশ লিমিটেড ওনারা আমরা কিন্তু অর্গানিক মুভমেন্টের জন্য একটা চেষ্টা করছি, আমরা মুভমেন্ট তৈরি করছি, আপনাদের নিয়েই তৈরি করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আমরা কি কাজ করছি, কিভাবে অর্গানিক করছি। সজীব লাগে আমরা অর্গানিকটা মুভমেন্ট করছি। এই মুভমেন্টের আরিফ ভাই উনি আমাদের সাথে আছেন অর্গানিক মুভমেন্টের জন্য। উনি আপনাদের কাছে তো ওরা আমাদের কাছে অর্গানিক অনেক কিছু আমরা ওনার সাথে ক্রিয়া করি। উনি একটা ইকো সাইকেল বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে গাছের পাতা, শাল পাতা, সেগুন পাতা অথবা সুপারি পাতা ওই যে খোলটা থাকে এগুলো দিয়ে প্লেট বানাচ্ছে, যেগুলো এখন শুরু করেছে। এটা এক্সপোর্ট করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। তো এটা আমরা আপনাদেরকে দুটো করে স্যাম্পল হিসেবে দুটো করে আমরা আপনার কাছে পৌঁছাই। তামিমা তোমাদের নিয়ে রাখতে টানো, ওইটা টানো কোথায় দাও। আমরা চার জায়গায় বসে থাকি আমরা কিন্তু এরপর আরো অনেক কিছু প্রোগ্রাম আছে, খুব দ্রুত শেষ করতে হবে কারণ আমার টুকটা নেওয়া আছে না। বাইরেটা এখানে দিয়ে ওটা বাইরে যারা আছে তারা কাজ করার জন্য আসে। আপনারা ভাই একজন একটু হেল্প করেন আমাদেরকে। একটু পরে আমি সবার সাথে কথা বলবো। আমরা এইটা আপনাদেরকে শুভেচ্ছা হিসেবে দিয়েছি যে আপনাদের কাছে যদি ভালো লাগে এটা প্রমোট করার জন্য চেষ্টা করবেন, যে এটা আসলে যেন বাংলাদেশে প্লাস্টিকের চা খাওয়া। নিচে আমি চা খেয়েছি, নিচে আপনাদের জন্য চায়ের ব্যবস্থা আছে, আমরা যাওয়ার সময় আমরা চা খাবো, আপনার পিছন দিক দিয়ে আসতে থাকেন। একটা দুটা করে একজনকে দিতে হবে, একটা প্যাকেট একজন। এই পাশে দিতে পারেন, এই পাশে দিতে পারেন, এই পাশে দিতে। সবাইকে রিকোয়েস্ট করবো যে একটা প্যাকেট দিবেন। এটার ভিতরে দুইটা স্যাম্পল হিসেবে আছে, এটা ওয়ান টাইম যেহেতু আপনার জাস্ট এটা প্রমোট করার জন্য। একজনের কাছে এক একটা স্যাম্পল যাবে, পছন্দ হয়েছে আপনাদের কাছে। এখানে ভিতরে প্রশ্ন আছে, আপনাদের কেমন আছে এই প্লেটগুলো? আমি দেখেছি এয়ারপোর্টে ঢোকার সময় দেখলাম যে আমাকে দিচ্ছে এই প্লেট। আমি এটা কি খেয়েছিলাম, এটা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে নাইস তো আইডিয়া, খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। টেলিভিশন দেখাচ্ছে সরকার প্রমোট করছে।
ওয়ান টাইম। কাইন্ডলি একটা করে একটা প্যাকেট শুধু নেবেন। কাইন্ডলি সবাই শুনেন, যারা যারা পেয়েছেন, কারা কারা পেয়েছেন দেখি তো প্লেটগুলি দেখি, প্লেটটা কোথায়? আপনাদের কেমন লাগছে, যে ডিজাইনটা সুন্দর আছে কিনা বা ইউজফুল কিনা, বাংলাদেশের জন্য ভালো কিনা? যদি কখনো ভালো মনে হয় তাহলে একটু ফেসবুকে ছবি দিয়ে যদি প্রমোট করেন এই কোম্পানিটাকে। তারা কিন্তু দেশে চাচ্ছে রেভলিউশন করা। এক নাম্বার হচ্ছে আমাদের শাল পাতা অনেক নষ্ট হয়ে যায়, সেটা আমরা রিইউজ করার জন্য চেষ্টা করছি। আচ্ছা তোমরা হচ্ছে মানে আমি একটু চলে আসতে তোমরা তো হচ্ছে যে নিচে থাকো, হ্যাঁ তোমরা কাজ থাকো। সবাই পেয়েছেন? এরপর আরো অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এভাবে ঘুরে রাখছি। দেখো আবার যাও, সামনে চলে আসো। দ্রুত শেষ করতে হবে, আমাদের অনেক বড় প্রোগ্রাম আছে। যারা পেয়েছেন কাইন্ডলি একটু পাশে চোখে দিয়ে দেন, কাইন্ডলি প্লিজ। চৈতি এগুলা এগুলা নেওয়া হলে সরাবি, নেওয়া হলে সরাবি। সবাই শুনেন, খুবই কঠিন একটা এখন পরীক্ষা হবে। হ্যাঁ পরীক্ষা থাকবে, সবাই কাইন্ডলি একটু পরীক্ষা হচ্ছে। খুব ছোট প্রশ্ন,
পরীক্ষার প্রশ্ন চলে আসতেছে, সবাই একটু সাইডে যান। এই স্ক্রিনটা একটু খালি রাখতে হবে, এটা রাখো, এই স্ক্রিনটা ফাঁকা রাখতে হবে। আচ্ছা, সবাই রেডি পরীক্ষা দেওয়ার জন্য? 12 মাসি কাঁঠাল কার কার লাগবে? 12 মাসি কাঁঠালে পরীক্ষার মাধ্যমে নিতে হবে। এই কাঁঠাল গাছটা থাইল্যান্ড থেকে আনা, গ্রাফটিং করা, আগামী সিজনেই ধরবে। আঠা ছাড়া, আঠা নাই, আঠা ছাড়া। হাতে তেল মাখতে হবে না। তারপর হচ্ছে ছোট গাছে হবে, গ্রাফটেড যেহেতু। এটার জন্য পরীক্ষা দিয়ে উত্তর দিতে, পরীক্ষা দিয়ে 5 জনকে আমরা 5টা চারা দেব। কিন্তু আগে উত্তর যদি বলে দেয় তাহলে তো ইংলিশ মিডিয়াম বলবে যে আমি বলছিলাম একই জিনিস। উত্তর কেউ বলবেন না, আমি যাকে বলবো বলে সেই শুধু বলতে পারবে। 5টা প্রশ্ন দেখলে আপা, দেখলে আপা একটু মানে খেয়াল রাখেন, আপনি কিন্তু সামনে দিকে যাবেন, হ্যাঁ সব দিকে খেয়াল রাখেন। প্রশ্ন করছি, উত্তর দিবেন না, উত্তর বলবেন না, শুধু যে যে পারেন হাত তুলবেন। এর মাঝে আমার 5 জনকে আমার চোখে, মেরিয়া আপার চোখে যাকে মনে হবে তাকে এই রাইটটা মেরিয়া আপা। মেরিয়া আপা কিন্তু খুবই সংযত, হ্যাঁ ওনার বাড়ি নাম ইচ্ছা নাম না না ব্রাহ্মণবাড়ি। আচ্ছা যাই হোক, কেউ রাগ করবে না, এটা একটা গেম। 5 জনকে আমরা 5টা গাছ দেবো, কারণ এটা খুব এক্সপেন্সিভ একটা গাছ এবং বেশি চারা পাওয়া যাচ্ছে না। বেশি চারা দিচ্ছেন, চারা তৈরি করতে পারছে না এবং অনেক দামে বিক্রি করে, আমরা তো গরিব মানুষের সাথে বেচতে চাই। তো যাই হোক, এটার উত্তর দিবেন না কিন্তু কে কে হাত তুলবেন, দেখেন কে কে পারবেন। আপনার পছন্দ কার হাতটা কত বলছি তো, যারা যারা হাত তুলছেন ভাই আপনি উত্তর দিয়ে না, আপনি দাঁড়ান। আর সবাই হাতটা নামায় ফেলেন, আবার করে নাম। কি নাম আপনার? ফয়সাল ভুইয়া। আপনি কি করেন? আজকে এখানে কিভাবে আসছেন? আমার মানে এই অনুষ্ঠান কিভাবে শুনে? ভাই উত্তরটা কিন্তু 2টা প্রশ্ন। কোন রোগের কারণে কলা গাছে এমন লক্ষণ দেখা যায়? প্রতিকার, হ্যাঁ সিকাটুকা। আপনার প্রশ্ন উত্তরটা হয় না, কি হাত? ক্লোরোসিস হয় নাই, পানামা ডিজিজ। কি কারণে হয়? পুরোটা বলতে হবে, তারপর লাগবে। ফাঙ্গাল না ব্যাকটেরিয়া ডিজিজ? না, আমরা উত্তর থেকে কমেন্টের কাছাকাছি আমরা ওনাকে কনফিউজ করছি। আপনার নাম? মেহেদি। আপনার কাছে একটা গাছ পৌঁছে দেওয়া হলো, এই গাছ কিন্তু আজকে লাগাবেন না, কারণ পাতা একটু মানে ইয়া অবস্থায় আছে। এটা কিন্তু আগামী বছরই কাঁঠাল ধরবে। কাঁঠাল হলে প্রথম গাছটা কিন্তু হুজুরকে দিতে হবে, হুজুরে কিন্তু আমি
মেরিয়াপার উপর ডিপেন্ড করবে। মেরিয়াপাকে একজন সবসময় চকলেট খাওয়া, মেরিয়াপা ব্রাহ্মণবাড়িয়া মানুষ সবজিকে আসবে। আপনারা হাত তুলবেন না? দ্বিতীয় প্রশ্নটা একটা আসেনি। আইপিএল বলেন ক খ গ ঘ, বলেন উত্তরটা কে কে দিবেন? আচ্ছা, আপনারা সবাই পরে হাত নামেন, আপা বলেন। এটা হলো একটি যে 3 নম্বর পরিবেশ বান্ধব বহুমুখী পদ্ধতির সমন্বয়। আপনি কি করেন? আমি টিচার, কিসের টিচার? প্রাইমারি এডুকেশনে। সব না, সবাই পারে না, কিন্তু আমাদের ক্লাসেই না লাগবে না। ওরা উত্তর হয়েছে। হ্যাঁ, আইপিএম ইন্টিগ্রেটেড টেস্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ সরকারের একটা বড় প্রজেক্ট ছিল। এইরকম সমন্বিত কন্ট্রোল করার জন্য এই আইপিএম টেকনোলজিটা ছিল। খুবই সুন্দর উত্তর দিয়েছেন, থ্যাংকস। ওয়েলকাম। তারপরে প্রশ্ন যাই, সহজ, একদম সহজ, কঠিন না। আন্টি সবাই চুপ করেন। এটাকে কি বলে এবং কি কারণে? ক্যালসিয়ামের অভাব হলে ফাঙ্গাস হবে না। ক্যালসিয়ামের অভাব নয়, কি রোগ বলা হয়? আমি তো আজকে পড়িয়েছি। হ্যাঁ, ভাইটা অনেকক্ষণ ধরে হাত তুলে রাখছে। হেল্প করবে, কেউ হেল্প করে? আচ্ছা, ঠিক বল। আমার কালো শার্ট, কালো আনি, হ্যাঁ হ্যাঁ, কালো কালো আনি একই। ওকে, বল। নাবি পচা বলো না। হ্যাঁ, ক্যালসিয়ামের অভাব। এই রোগটা আমি বলে দিই। আজকে ক্লাসে ছিল ব্লোজম এন্ড রড, ব্লোজম এন্ড রড, এবং এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে দেখা যায়। মরিচ গাছে দেখা যায়, টমেটোতে দেখা যায়, স্কোয়াশে দেখা যায়, সবগুলোতে দেখা যায়। আবার কি করেন? আমি হাউসওয়াইফ, কিন্তু হোটেল নিউট্রিশনে মাস্টার্স করেছি। তারপর একটা প্রশ্ন, ঠিক আছে? ওটা হবে 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 হবে। কিছুক্ষণ আগে পড়িয়েছি। হ্যাঁ, সবাই খেয়াল রাখেন। উনি হ্যাঁ বলেন, উদ্ভিদে কোন রোগে বেশি কার্যকর হয়েছে? হয় নাই, কে বলবেন? ভাই না বলবেন। ছত্রাকের জন্য হয়, ফাঙ্গাস। সকালবেলা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কেমন লাগছে আপনার? ভালো লেগেছে। আচ্ছা, মাটিতে লাগালে ভালো হবে। যারা পেয়েছেন মাটিতে লাগালে ভালো হবে। আচ্ছা, এটা লাগাবেন। ফল ধরলে কি হবে? ফল ধরলে কি করতে হবে? হুজুরের দরবারে আমাকে দাম করে বাড়াচ্ছি। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন।
কে এই পরের কাজটা কে পেতে চান? সবাই কোশ্চেন হয় নাই। আপা আপনি কিন্তু একটু একটু সামনে এসে দেখেন, দিকে কিন্তু ওনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর হাত তুলছে। আচ্ছা ও মাটিও দেখবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এটা কি কারণে হয়? প্রশ্ন কে বসবে? মাছি পোকার আক্রমণে এটা হয়, মাছি পোকার আক্রমণ হয় ওর জন্য। কিন্তু ও তো ছাদ বাগান আছে, তাই প্রতিবারই উপহার নেই। আচ্ছা, এখন কিন্তু খুব সিরিয়াস একটা অনুষ্ঠান, সিরিয়াস। হ্যাঁ, খুব খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্ন পর্ব শেষ হলো। আগামী প্রশ্ন পর্যন্ত ক্লাসে রেগুলার হতাম, সহজ সহজ প্রশ্ন। প্রশ্ন শেষ। আমাদের গ্রিন বাংলাদেশে অনেক ব্যাপার আছে, গ্রিন বাংলাদেশ শুরু থেকে আমাদের সাথে আছে, এবং অনেক ব্যাপার আছেন। আমি যদিও খুব একটু ব্যস্ত থাকি বিভিন্ন জায়গায়, আমি অনেক সময় পেজ কিন্তু খেয়াল রাখতে পারি না, কারণ হচ্ছে আমার আদার্স অনেকগুলো ডিউটি থাকে, আর আমি একটু ইরেগুলার। কাপগুলো কোথায়? কে কোথাও ছিল না? না, না না, আমাদের আমাদের বিভিন্ন সময়ে অনেক আছে যে আমাদের পেছনে অনেক সাপোর্ট দিয়েছে, কখনো কখনো উপদেশ দিয়ে। আমরা যখন কি বলে ঈদের সময় বিভিন্ন প্রোগ্রাম করি, তখন কিন্তু অর্থনৈতিক আমাদের অনেক সাপোর্ট লাগে। অনেকেই আমাদের কিন্তু সেই সাপোর্ট গুলো দিয়েছেন, নানাবিধ জায়গায় কিন্তু সাপোর্ট দিয়েছে। সেই সাপোর্টের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন যে আমরা 4টা করে গাছ দিচ্ছি, যে গাছগুলো হচ্ছে আমাদের অনেক এক্সপেন্সিভ গাছ ছিল, আমরা দিব কিছুর পরে। তো এটার পিছনে আমাদের ভিএসও আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। ভিএসও ইয়া ভাই আছে না ভাই? হ্যাঁ, চলে গেছে। চৈতি দেখতো, চৈতি উনি চলে গেছে পারপাস। আচ্ছা ঠিক আছে, ওনারা কিন্তু আমাদেরকে এই অর্থনীতি সাপোর্ট দিয়েছে, এবং আমাদের বিভিন্ন সময় সাপোর্ট দেন। আমাদের ভিএসও হচ্ছে এই ইউনিভার্সিটি ক্যাম্পাসকে পলিথিন মুক্ত করার জন্য আন্দোলন করছে, ওইটা সাপোর্ট দিচ্ছে। ভিএসও আমাদের পাশে, ইউনিভার্সিটির পাশে, এবং আমাদের গ্রিন বাংলাদেশের পাশে সবসময় আছে। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভিএসওকে এরকম আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ভিএসও সৌজন্যে আমরা একটি মেম্বারসে কিছু অনার করতে চাই। ভিএসও সৌজন্যে আমাদের একটি মেম্বারসদের আজকে আমরা কয়েকজনকে ডেকে দিব, যারা আমাদের কি বলে, যারা আমাদের জন্মলগ্ন থেকে আমাদেরকে তো আমাদের এইরকম মেম্বার কিন্তু আপনারা অনেকেই আছে, যারা আমাদেরকে সবসময় হেল্প করে, সবসময় হেল্প করে। আমাদের গ্রিন বাংলাদেশ অ্যাক্টিভিটিসগুলিকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করেন। আমরা প্রতিবারই প্রতি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে কাউকে একটু আমরা স্মরণ করি। আজকে আমাদের মাঝে আছেন এমন একজন যিনি আমাদের একদম জন্মলগ্ন থেকে আমাদের সাথে ওনার শত অসুস্থতার মাঝেও কিন্তু আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন, আমাদের পাশে থাকেন। এরকম একজন হচ্ছে মিডিয়াম। আপনি আমরা সর্বতারা ম্যাডামকে
এই পাশে আসার জন্য একটু অনুরোধ করছি। ধরে নিয়ে আসেন, উনি আমাদের জন্মলগ্ন থেকে কিন্তু আমাদের সহযোগিতা করে আসে এবং শুধু এটা না, সাপোর্টও দিচ্ছেন আমাদেরকে। এর জন্য বিএসওর পক্ষ থেকে একটা কাপ ছিল, তো একটু খুলে দেখ, খুলে দেখ। আমরা চন্দ্রকলা ম্যাডামের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের তারপরে এরকম ভাবেই আপনাদের সবার নাম করতে হবে, একে একে আমরা করবো সবসময়। তারপরে আছেন মোহাম্মদ মোবারক হোসেন ভাই আছেন, পিছনে কেন, আপনি ঠিক আছেন, চলে আসেন। আরে লাভ কি উপরে চলে আসেন। এখনকার সবসময় হেলিকপ্টার, এরোপ্লেন তারা বিদ্যা শিক্ষার জন্য স্কুলে যাচ্ছে, আপনি উড়ে চলে আসেন। ভাইকে কিভাবে আনবো ভাই, সবাই একটু জায়গা করে দেন, ওনাকে একটু চেপে চেপে জায়গা করে দেন। তুলে দিচ্ছি আমরা আপনার অনুভূতি এক বাক্য। খুবই ভালো লাগছে, যেটা আসলে এক কথায় প্রকাশ করার মতো না আর কি, যদিও তারপরে বলতে হবে শরীর ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ কুমার ভাই। তারপর আমরা ডেকে নিচ্ছি মালেক বিজি ভাই। হ্যাঁ, আমাদের সবসময় আমাদের আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। খুবই আনন্দের একটি বিষয় আমার জন্য, এই গ্রুপ থেকে একটি খুব সুন্দর গিফট পেয়েছি, ধন্যবাদ। মালিক ভাই থ্যাংকস। তারপর আছেন রুবায়েত সাবিনা। আরে পিছনে আসেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ গ্রিন বাংলাদেশকে আমাকে পুরস্কৃত করার জন্য। এভাবে চেষ্টা করবো সবসময় কোচ দিয়ে গ্রুপকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ। তারপরে আছেন লাকি রব্বান আপা। লাকি রব্বান কে চলে আসেন, ওনাকে একটু জায়গা করে দিতে হবে। এরপরে আমরা গাছ নিব ওখান থেকে। আমি এখানে দাঁড়িয়ে অনেক দিন শখ ছিল যে টেলিভিশনে প্রায় সময় ওনার প্রোগ্রামগুলো দেখি, ভালো লাগে। তো এখানেই শেষ না, আমাদের
এই গ্রিন বাংলাদেশের পেছনে যার একজন কৃষিবিদের অবদান আমরা স্বীকার করতেই হবে। আমাদের নলেজ, আমাদের এই প্রোগ্রামকে সাকসেস করার সবকিছুর পেছনে ওনার আইডিয়া থাকে, ওনাদের ভালোবাসা থাকে, সমর্থন থাকে, এবং আমরা ফিনান্সিয়াল সাপোর্ট সবসময় ওনা থেকে দিচ্ছি। এরকম একজন হচ্ছে কৃষিবিদ মর্জিনা বেগম আপাকে আমরা সবাই হাততালি দিয়ে ওনাকে উনি অসুস্থতার মাধ্যমে উনি এখানে আসছেন, আমরা খুব প্রাউড ফিল করছি। উনি একজন কৃষিবিদ এবং ওনার কিন্তু অনেক কন্ট্রিবিউশন এই কৃষিক্ষেত্রে। আপা থেকে কিছু কথা শুনবো, এটা আপা খুব ছোটবেলা থেকে বাগান করি, বলতে গেলে ক্লাস 3-4 থেকেই বাগান করি। তো ছোট্ট করে বলছি যে আমার বাবার কাছে সবসময় বায়না থাকতো আমার একটা সুন্দর বাগান করে দেওয়ার জন্য, ওদিকে আর যাই না। সেটা হলো যে আমি যখন আমার প্রথম এখানে বৈজ্ঞানিকভাবে যে বাগান করার যে পদ্ধতিগুলো আমার প্রথম হাতে করি এই গ্রুপ থেকে। আমি তার আগে আমার ফুলের গাছ ছিল, কিছু ফলের গাছ তেমন ছিল না, আমরা গাছ দু একটা গাছ ছিল। এখান থেকে আমি ব্যাপক হারে আমি বাগান করি। আমার একটা বড় ছাদ বাগান আছে। তবে আমার একটা বড় কাজ যেটা আমি করেছি এতদিন, সেটি হলো যে চারা তৈরি করে সবার মাঝে দেওয়া এবং বীজ কৃষি গবেষণা থেকে, যেহেতু আমি একসময় গাজীপুরে চাকরি করতাম, কৃষি গবেষণা থেকে গবেষণা ইনস্টিটিউট থেকে বীজ এনে অনেক বীজ দিতাম। এটা এবং আর এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, অনেকের সাথে পরিচয় নাই, আস্তে আস্তে পরিচয় হবে গ্রুপে। তবে একটি কথা, অপ্রাসঙ্গিক একটি কথা বলি, আজকে এখানে জামাল স্যারকে আমি অনেকদিন পরে দেখলাম, কিন্তু তাকে দেখে একটু অন্যরকম লাগছে। একটু নিচের দিকে। সবাইকে ধন্যবাদ, বিভিন্ন সময় গ্রুপে দেখা হবে, ঠিক আছে, কথা হবে। আমাদের প্রোগ্রাম এখানে শেষ। এখন হচ্ছে আপনার কাছে একটা রিকোয়েস্ট কিন্তু অন্তর থেকে আমরা সবাইকে একটা ফ্যামিলিতে 4টা গাছ যাক সেটা আমরা চাচ্ছি। এক ফ্যামিলি যদি 2 জন এসে থাকে তাহলে 2 জন দিবেন, 1 জন দিবেন। 2 নাম্বার হচ্ছে এক ফ্যামিলিতে 4টা গাছ গেলে অনেক গাছ খুবই আপনার এনজয় করতে পারবেন গাছগুলো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের নিজেরাই এটা করে দেবেন যে আমার ফ্যামিলিতে 8 জন কেউ না গাছ। সেটা একটা, আমি খুব লজ্জিত যে গাছের জন্য আপনাদেরকে এত সিনিয়র পার্সন আপনাদেরকে আমি লাইনে দাঁড়াতে বলছি, এটা আমার স্পর্ধাটা ঠিক। তবুও আমরা চেষ্টা করবো, যেহেতু আমরা গাছ বানিয়ে আমরা হাত পাত অভ্যস্ত হয়ে গিয়ে লাইন ধর সমাজের শুভেচ্ছা দেবো। আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।